প্লিজ মিস্টার আরিয়ান, দ্রুত ওকে পানি থেকে ওঠানোর ব্যবস্থা করুন, ও ডুবে যাবে তো। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওকে ওকে, কুল ডাউন প্লিজ, আমি ওকে পানি থেকে ওঠানোর ব্যবস্থা করছি। বাই দ্য ওয়ে ম্যারিন, আমি একটা কথা বলতেই ভুলে গেছিলাম। তুমি জানো গত রাতে 12টার পর আমি এই পন্ড এর মধ্যে একটা গোস্ট খেয়ে সুইম করতে দেখেছি। গোস্টটা দেখতে খুবই আগলি অ্যান্ড হরেবল ছিল। আরিয়ান কথাটা শেষ করতেই সানা নো বলে চিৎকার দিয়ে পানি থেকে উঠতে নিলেই দ্রুত আরিয়ান সেখান থেকে খানিক দূরে সরে যায়, যাতে সানা ভয় পাওয়ার উছিলা দিয়ে আবার তার উপর গিয়ে না পড়ে। এদিকে সানা পানি থেকে উঠে তার খেয়াল এলো সে যে এতক্ষণ সাঁতার না জানার অভিনয় করছিল, কিন্তু এখন সে মোনালিসা আর মাধুতোর সামনে ধরা পড়ে গেল। সে আরিয়ানের দিকে একটা গরম দৃষ্টি ফেলে হনহন করে কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আর আরিয়ান মুছিয়ে এসে বোকা বনে যাওয়ায় তার মা আর মাধুচোর দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মাধুচোর মোনালিসা একে অপরের দিকে কিছুক্ষণ স্থির স্থির তাকিয়ে থেকে হঠাৎ হা হা করে হেসে উঠল, আর ওদের সাথে তাল মিলিয়ে আরিয়ানও হাসতে লাগলো। আজ রাহার গায়ে হলুদে অনুষ্ঠান শুরু হবে বিকেল থেকে। বিকেলে উৎসব মুখর পরিবেশ, হই হুল্লোড়, চারিদিকে নানান রঙের আলোর ঝলমলানি। কেউ নিজে সাজতে ব্যস্ত তো কেউ আবার অন্যকে সাজাতে ব্যস্ত। এর মধ্যে রাহাকে এসে সাজিয়ে গেছে পার্লারের কয়েকজন মেয়ে। পুরুষেরা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার পর বিকেল হলে নিজেরা অনুষ্ঠানের জন্য তৈরি হতে শুরু করে। সব পুরুষেরা আজ গ্রামীণ স্টাইলে পাঞ্জাবি ও লুঙ্গি পরবে এবং কাঁধে থাকবে গামছা, আর নারীরা সব এক কুচিয়ে হলুদ শাড়ি। এদিকে মাধুর্য মোনালিসাকে শাড়ি পরিয়ে দিয়ে নিজেও গেছে তৈরি হতে। সবার সব ঠিকঠাক আছে, কিন্তু বিপত্তি বেঁধেছে আরিয়ানের পোশাক পরা নিয়ে। সে কিছুতেই লুঙ্গি পরতে চাইছে না। তাছাড়া সে কখনোই লুঙ্গির মতো এমন উদ্ভট পোশাক বাংলাদেশে আসার আগে দেখেও নি, আর পরা তো দূরের কথা। তাকে প্রথম যখন এই লুঙ্গি এনে দেওয়া হয় সে কৌতূহলবশত সবার সামনে পাঞ্জাবি আর লুঙ্গিটা খুলে দেখতে লাগলো। যখনই সে লুঙ্গিটা হাতে নিয়ে উল্টাপাল্টা দেখতে লাগলো তখন সে তো পুরাই অবাক। সে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, হোয়াট ইজ দিস? এটা কিভাবে পড়ে আর কোথায় পড়ে? আরিয়ানের কথা শুনে সবাই হুহা করে হাসতে লাগলো। আরিয়ান অবাক হয়ে সবার হাসির কারণ জানার জন্য জিজ্ঞেস দৃষ্টিতে সবার দিকে তাকাতেই লাগলো। রাহার মামা কিসমত বলল, আরিয়ান ইয়া হাবিবি, এটা হচ্ছে লুঙ্গি, আর এর মতো আরামের পোশাক তুমি আর একটাও পাবে না। এটা এমন এক পোশাক যেটা পরলে তোমার নিচের দিক দিয়ে সুরসুর করে বাতাস ঢুকে ফুরফুর করে তোমার মন চাঙ্গা করে দেবে। এমন মনে হবে যেন তুমি হাওয়ায় ভাসছো। তবে মনে রেখো, ঘুমানোর সময় যদি লুঙ্গি পরে ঘুমাও, বিশেষ করে পাশে অন্য কেউ থাকলে, তবে অবশ্যই অতি সাবধান ও সচেতন হয়ে ঘুমাতে হবে, নইলে মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে ভাগ্নে। সকালে উঠে দেখবে তুমি ঠিক জায়গায় থাকলেও তোমার লুঙ্গি ঠিক জায়গায় নাই। আর এই লুঙ্গি দুর্ঘটনার শিকার আমি নিজেও বহুবার হইয়াছি, তাই না দুলাভাই? কিসমতের কথা শুনে সব পুরুষেরা হুহা করে হেসে উঠল, আর মহিলারা সব শাড়ির আঁচলে মুখ লুকিয়ে মিটমিটিয়ে হাসতে লাগলো। এদিকে আরিয়ান আর তার মা তো কিসমতের কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। আমান বলে উঠল, তুমি থামো তো কিসমত মিয়া, কোথায় কি বলতে হয় এটাও জানো না? যাকগে বাবা আরিয়ান, তুমি একদম চিন্তা করো না। পোশাক পরার সময় না হয় কিসমতই তোমাকে লুঙ্গি পরা শিখিয়ে দিবে, কেমন? ওকে আঙ্কেল। বর্তমান পরিস্থিতি হলো কিসমত নিজে তৈরি হওয়ার আগে আরিয়ানকে এসেছে লুঙ্গি পরিয়ে দিতে। আরিয়ান আপাতত পাঞ্জাবির সাথে একটা জিন্স পরে আছে। কিসমত আরিয়ানের লুঙ্গিটা হাতে নিয়ে বলল, ইয়া হাবিবি, লুঙ্গিটা ধরো আর প্যান্টটা খুলে ফেলো বাবা। হোয়াট? প্যান্ট কি করবো? বলছি যে তোমার প্যান্টটা খুলে ফেলো। নো, ইটস ইম্পসিবল, ইটস জাস্ট ইম্পসিবল। লিস্টেন ইয়া হাবিবি, I am a not guy, so don't try to do anything like that with me, okay? কিসমত সাথে সাথেই বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া হাবিবি, তুমি এই সব কি বললে? আমার অতি প্রিয় ভাতুপুত্র, আমি ওই রকম নই, আর তোমার সাথে ওই রকম কিছুই করতে চাইছি না। তওবা তওবা। দেন তুমি কেন বললে আমাকে প্যান্ট খুলতে? কিসমত এবার হুহা করে হেসে উঠে বলল, ওহো, তাহলে এই জন্য তুমি এতটা ভয় পাচ্ছিলে? আরে আমি তো তোমাকে প্যান্টটা খুলতে বলছি কারণ
লুঙ্গি পরলে তো তোমাকে আর প্যান্টটা পরে থাকার দরকার নেই, তাই লুঙ্গিটা মাথার ওপর দিয়ে ঢুকাও আর প্যান্টটা খুলে ফেলো। ওহ নো, লুঙ্গি কি তাহলে মাথায় পড়ে? কিন্তু লুঙ্গি যদি মাথাতে পড়ে তাহলে প্যান্ট কেন খুলতে হবে আমায়? ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউ সেইং। প্যান্ট খুলে আমি নিচ্ছি, কি পরবো? জাস্ট আন্ডারওয়্যার? ওহ নো, ইটস টোটালি ইম্পসিবল। ইটস সো ফানি ম্যান। এরকম একটা লং জামার সাথে জাস্ট আন্ডারওয়্যার, দিস ইজ টু বোরিং অ্যান্ড এমব্রেসিং। আরিয়ানের কথা শুনে কিসমতের এবার মাথায় হাত। বাধ্য হয়ে সে নিজেই এবার পোশাকের উপর দিয়ে আরিয়ানের লুঙ্গিটা পরে নিল। তারপর বলল, এই যে দেখো, লুঙ্গি মাথায় নয়, এখানে পরে, আর আমি যেভাবে পরলাম সেইভাবে পরো। শুধু পরার পর লুঙ্গির নিচে থাকা প্যান্টটা খুলে ফেলতে হবে। বুঝতে পেরেছো এবার? ওহ, আগে বলবে তো। নাও আই আন্ডারস্ট্যান্ড। দাও, পরিয়ে দাও। হলুদের আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে। প্রথমে গ্রামের নিয়মে পান তেল নামক একটি অনুষ্ঠান সেরে তারপর হলুদের অনুষ্ঠান শুরু হবে। রাহাকে তার বান্ধবী আর কাজিনটা মিলে স্টেজে নিয়ে গেছে। আস্তে আস্তে সবে এসে হাজির হচ্ছে ছাদে। আরিয়ানের মা আর বাবা একসাথে হাতে হাত ধরে এলো স্টেজের সামনে। সানার মাও চলে এসেছে। সানা এসে এদিক ওদিক আরিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু আরিয়ান এখনো আসেনি এখানে। এদিকে মাধুচোকে দেখে মোনালিসা তাকে ডেকে নিজের কাছে নিয়ে বলল, খুব মিষ্টি লাগছে তোমাকে। আন্টি, আপনাকে জাস্ট অসাধারণ লাগছে, আর আঙ্কেলের সাথে আপনার জুড়িটা একদম পারফেক্ট। মোনালিসা হাসলো আর রায়হান বলল, ধন্যবাদ মামনি। তা তোমার বাবা মা আসবে তো কাল? জি আঙ্কেল আসবে। আচ্ছা আঙ্কেল অ্যান্ড আন্টি, আমি আমার ফোনটা ঘরে ফেলে এসেছি, আপনারা বসুন, আমি গিয়ে ফোনটা নিয়ে আসি। রায়হান মাথা নেড়ে সম্মতি দিল আর মোনালিসা বলল, ওকে সুইটি। মাধুচ রাহাকে বলে চলে গেল ফোন আনার জন্য নিচে। মাধুচ সিঁড়ির কাছে যেতে নিলেই হঠাৎ কারো একজনের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে উল্টো দিকে পড়ে যেতে নিলেই ধাক্কা দিয়ে মানুষটা তাকে দ্রুত টেনে ধরে নিজের কাছে নিয়ে গেল। মাধুচের ভয় হার্টবিট বেড়ে গেছে। চোখ জোড়া খুলে ভীত ভীত দৃষ্টিতে তাকে ধরে রাখা মানুষটার মুখের দিকে তাকাতেই তার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম। তাকে ধরে রাখা মানুষটা আর কেউ নেই, বরং তার ইংরেজ সাহেব। হ্যাঁ, এই এক সপ্তাহে নিজের অজান্তে সে আরিয়ানের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এই দুর্বলতার কারণ সে এখনো বুঝতে পারেনি। আর এইদিকে আরিয়ানও আজ ঘোর লাগানো দৃষ্টিতে মাধুচোর দিকে তাকিয়ে আছে। এই প্রথম সে মাধুচোকে শাড়ি পরা অবস্থায় দেখলো। আর শাড়ি পরলে যে কাউকে এতটা সুন্দর লাগে সেটা মাধুর্যকে না দেখলে হয়তো সে বুঝতেই পারতো না। কারণ বাংলাদেশে আসার পর থেকে অনেক শাড়ি পরা মেয়ে দেখেছে সে। এমনকি দুপুর থেকে এ বাড়িতে যতজন মহিলা বা মেয়ে মানুষ তার সামনে পড়েছে তাদের সবার পরনেই হলুদ শাড়ি ছিল, কিন্তু কাউকেই তার কাছে এতটা স্লিপ আর সিদ্ধ সুন্দর মনে হয়নি যতটা মাধুর্যকে লাগছে। দুজনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, এখনো ঠিক একই অবস্থাতে। ওইদিকে বাড়ির ছাদে সবাই চলে এসেছে, কিন্তু আরিয়ান এখনো নিচে একা আছে ভেবে সানা ফোন দিয়ে আটলো এই সুযোগে গিয়ে আরিয়ানকে আজ বাধ্য করবো ওকে বিয়ের জন্য রাজি হতে। তাই সে দ্রুত রাহার কাছ থেকে সরে এসে তার মাকে নিচে যাওয়ার কথা বলে চলে যায় সিঁড়ির রুমের কাছে। সিঁড়ির কাছাকাছি যেতেই সে দুটো ছায়ামূর্তি দেখতে পেল আর শুনতে পেল একটা মেয়ের কণ্ঠে আর একটা ছেলের কণ্ঠ। সানার আর বুঝতে বাকি নেই এখানে কে বা কারা কথা বলছে। দ্রুত সানা তাদের দিকে কিছুটা এগিয়ে যেতেই দেখলো আরিয়ান আর মাধুচো মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইউ আর লুকিং সো প্রিটি। বাঙালি মেয়েরা এত সুন্দর হয় সেটা তোমায় না দেখলে জানতেই পারতাম না। আপনাকে অনেক সুন্দর লাগছে, একদম বাঙালি লাগছে। আজ বাই দা ওয়ে, আপনার মাকে দেখছেন? ওনাকেও কিন্তু শাড়িটা অনেক সুন্দর লাগছে। মমকে দেখেছি, সে উপরে আসার আগেই আমাকে ডাকতে গেছিল। তা তুমি কোথায় যাচ্ছ মেরিন? ও, আমি আমার ফোনটা নিচে ফেলে এসেছি, তাই ওটা আনতে যাচ্ছিলাম। ও আচ্ছা, আমিও আসবো তোমার সাথে। না, তার কোনো প্রয়োজন নেই, আপনি বরং ওইদিকে যান। আঙ্কেল আন্টি নিশ্চয় আপনার জন্য অপেক্ষা করছে, আমি গিয়ে ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ ওকে মিস বেঙ্গালি লেডি, তবে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা। বলেই মাধুর্য আরিয়ানের পাশ কেটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আরিয়ান কিছুক্ষণ মাধুর্যের যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটু মুছিয়ে হাসিয়ে সামনের দিকে ঘুরতেই সানা এসে সামনে হাজির।
সে চোখ গরম করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান ভ্রুকুচকে বলল, হোয়াট আর ইউ ডুইং হেয়ার? আর আমার দিকে এভাবে কি দেখছো? সরো, আমি ছাদে যাব। এখানে কি করছিস এই প্রশ্নটা আমাকে না জিজ্ঞেস করে বরং তুমি আমাকে বলো, তুমি এখানে কি করছো আরিয়ান বেবি? আরিয়ান কিছুটা রেগে গিয়ে বলল, হে ইউ, আমি এখানে কি করছি তার অ্যান্সার আমি কি তোমায় দেবো? হোয়াট দ্য হেল আর ইউ অ্যান্ড হোয়াই ইউ অলওয়েজ কল মি বেবি? লিস্টেন, আই অ্যাম নট ইয়োর বেবি, ওকে? সো ডোন্ট কল মি বেবি। তবে হ্যাঁ, ইউ ক্যান কল মি ব্রো। আমি তোমার মামাতো ভাই, তাই তুমি আমাকে ব্রো বলে ডাকতে পারো, যেমন রাহা ডাকে। এখন পথ ছাড়ো, আমাকে যেতে দাও। বলি আরিয়ান সানার পথ ছাড়ার অপেক্ষা না করেই তার পাশ কাটিয়ে চলে যায় ছাদের দিকে। এদিকে ছানা ফুসতে ফুসতে বলতে লাগলো, খুব বড় ভুল করে ফেললে আরিয়ান, ইউ হ্যাভ টু পে ফর দিস। আমি তোমাকে ছাড়বো না। আর ওই মেয়েটাকে তোমার খুব ভালো লাগে তাই না? খুব ভাব হয়েছে ওর সাথে তোমার, তাই না? আগে তো ওই মেয়েটাকেই শায়েস্তা করব আমি। ইভেন এখনই ওর খবর নিচ্ছি আমি। নিচে এখন তেমন কেউ নেই, আর ওই মেয়েটাও নিচে গেছে। যাই, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমার। ওইদিকে মাথুজ রাহার ঘর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে বের হতেই তার সামনে পড়ল কিসমত। সে এদিক দিয়ে ছাদে যাচ্ছিল, হঠাৎ মাধুর্যকে দেখে দাঁড়িয়ে পড়ল। মাধুর্য কিসমত দুজনেই হাসি বিনিময় করলো একে অপরকে দেখে। কিসমত বলল, মাশাআল্লাহ, বহুত খুবসুরত লাগছে তোমাকে মামুনি। তা তুমি এখানে কি করছো এখনো? ওইদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে মনে হয়। আসলে মামা, আমি আমার ফোন ফেলে গিয়েছিলাম বলে তাই এটা নিতে আবার এসেছিলাম। তা আপনি এখনো জানি সাদে? কিসমত খানিক হেসে বলল, আসলে একটি ইম্পর্টেন্ট টক করছিলাম আমার এক শেখ বন্ধুর সাথে। দুবাই থেকে ফোন করেছে বুঝলে, বলছে আমাকে ছাড়া পুরো দুবাই শহরটা নাকি মরা মরা হয়ে আছে, তাই তাড়াতাড়ি যেন আমি সেখানে ফিরে যাই। আসলে তোমরা তো জানো না দুবাই আমার কত পাওয়ার আছে আর কত সম্মান। একটা গোপন কথা বলি, শোনো। দুবাই যে বুর্জ খলিফা আছে না, ওই বুর্জ খলিফার মালিকও আমাকে অনেক সম্মান করে, আর আমাকে স্যার ডাকা ছাড়া তো কথাই বলে না। আর দুবাইয়ের বাদশা তো আমার ইয়ার দোস্ত, আমাকে পেলেই হাবিবি হাবিবি বলে বলে গলা শুকিয়ে ফেলে। কিসমতের কথা শুনে মাধুর্য শুকনো কাশি উঠল। কিসমত একজন মজার মানুষ, সে জানতো, কিন্তু সে যে এত বড় চাপাবাজ তা সে এইমাত্র জানতে পারল। আর মাধুর্যকে কাছে দেখে কিসমত ব্যস্ত ভঙ্গিতে বলল, এ কি তোমার কাশি হয়েছে নাকি? ঔষধ খাওনি? দাঁড়াও দাঁড়াও, আমি পানি নিয়ে আসি। মাধুর্য দ্রুত নিজেকে কোনো রকমের সামনে নিয়ে বলল, না মামা, আমি ঠিক আছে। আর পানি আমি নিজেই নিয়ে খেয়ে নেব, আপনি বরং ছাদে যান। হ্যাঁ, আমি পানি খেয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাও, আর কাশির ঔষধ থাকলে খেয়ে নাও। হ্যাঁ, আমি যাই ওপরে, নইলে আবার হয়তো দেখা যাবে আমার জন্য অপেক্ষা করে ওরা ওদিকে অনুষ্ঠান শুরু করতে পারছে না। যাই। হ্যাঁ। মাধুর্য মাথা কাত করে সম্মতি জানালে কিসমত একটা আরবি গানে টান দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। সিঁড়ির কাছ থেকে এতক্ষণ লুকিয়ে লুকিয়ে সব দেখছিল সানা। সে মাধুর্যর দিকে আসতে নিলেই এমন সময় কিসমত চলে আসে মাধুর্যের সামনে। যাই হোক, কিসমত সিঁড়ির দিকে যেতে নিলেই সানা দ্রুত সিঁড়ির নিচে ফাঁকা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিসমত গুনগুন করতে করতে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। কিসমত যেতেই সানা দ্রুত সিঁড়ির নিচ থেকে বের হয়ে মাধুর্যের ঘরের দিকে যেতে লাগে। মাধুর্য ওইদিকে পানি খাওয়ার জন্য আবার ঘরে ঢুকে দেখে পানি নেই, তাই সে পানির জন্য রান্নাঘরে যেতে লাগলে হঠাৎ পেছন থেকে সানার ডাক শুনে থেমে যায় সে। মাধুর্য পেছন ফিরে তাকাতেই সানা একটা মিকি হাসি দিয়ে দ্রুত মাধুর্যর কাছে যেতে নিলে গম্ভীর গলায় পেছন থেকে বলে উঠল আরিয়ান, হোয়াট আর ইউ ডুইং হেয়ার মেরিন অ্যান্ড সানা? সানা চমকে উঠে পেছনে তাকালো। মাধুর্য মিষ্টি এসে বলল, আমি তো পানি আনতে যাচ্ছিলাম, আসলে খুব পানি তেষ্টা পেয়েছিল। কিন্তু আপনি এখানে এখনো জানি সাদে? তোমার দেরি হচ্ছিল তাই দেখে এলাম কোনো প্রবলেম হয়েছে কিনা। তাছাড়া একটা খরগোশ এদিকে এসেছিল অনেকক্ষণ আগে, কিন্তু সেটাও আর ফিরে যায়নি, তাই ভাবলাম খরগোশটা আবার তোমার কোনো ক্ষতি করে দেয় কিনা, তাই আমিও চলে এলাম। আরিয়ান যে সানাকে মেইন করে কথাগুলো বলছে সেটা সানা বুঝতে পেরে দাঁত কিরমির করছে। আর মাধুর্য অবাক হয়ে বলল, হোয়াট? ককরোচ?
উইমেন আরশোলা এসেছে এখানে, আর সেটা আমার ক্ষতি করবে ভেবে আপনি এসেছেন আমাকে সেভ করতে। আর ইউ কিডিং মি আরিয়ান? কি বলছেন এসব আরিয়ান? আসলে কি কোনো রাক্ষস যে আমাকে খেয়ে ফেলবে? আরিয়ান দুষ্ট হেসে বলল, এটা সেই আরশোলা নয় যেটা তুমি ভাবছো। এটা অনেক বড় আর দুষ্টু আরশোলা। বাই দ্য ওয়ে, চলো আমিও তোমার সাথে কিচেনে যাচ্ছি। আরে আপনি শুধু কষ্ট করছেন কেন? আমি কি নিয়ে আসছি। তাছাড়া সানাও আমাকে কিছু একটা বলতে এসেছিল। সানা না হয় আমার সাথে যাক, তাহলে ও যেটা বলতে এসেছিল সেটাও বলা হয়ে যাবে। আর আমার সাথে যেহেতু সানা আসছে, তখন আর আসলে ভয় থাকলো না। কি বলো সানা? সানা দ্রুত মাথা নাড়িয়ে বলল, ইয়া আমি যাচ্ছি মাধুর্যের সাথে আরিয়ান বেবি। ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মাধুর্য, আমি তো আছি। আরশোলা আমাকে দেখলেই দৌড়ে পালাবে। ইয়েস, ইউ আর রাইট সানা। অ্যাকচুয়ালি ইউ নো মেরিন, সানা আরশোলাদের কুইন, আর এই জন্য ওকে দেখলেই আরশোলাদের ভয় ফালায়। আরিয়ানের কথা শুনে মাধুর্য ফেক করে হেসে দিল, কিন্তু সানার মুখের দিকে তাকিয়ে দ্রুত নিজেকে সামলে নিয়ে মাধুর্য আরিয়ানকে বলল, প্লিজ মিস্টার আরিয়ান স্টপ। কি সব বলছেন আপনি? তখন থেকে বলুন তো, তখন থেকে কি সব উদ্ভট কথা বলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু তুমি তাড়াতাড়ি পানি খেয়ে আমার সাথে চলো। রাহা তোমার জন্য অপেক্ষা করছে। আর ছানা, তুমিও মাধুর্যকে কি বলবে বলে রাহার কাছে যাও। মাধুর্য বলল, হ্যাঁ সানা, বলো তুমি কি বলবে। সানা দ্রুত বলে উঠল, না মানে, আচ্ছা আমি বরং পরে তোমার সাথে কথা বলি। হ্যাঁ, তুমি বরং গিয়ে পানি খেয়ে আসো, আমি ওপরে যাচ্ছি। বাই। বলেই সানা সেখান থেকে একরকম দৌড়ে চলে যেতে লাগলো, আর আরিয়ান মুচকি হাসে লাগলো। ওইদিকে মাধুর্য সানাকে ওইভাবে চলে যেতে দেখে হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। সানা উপরে তার মায়ের কাছে গিয়ে মুখ ফুলে ধূপ করে চেয়ারে বসতেই সেলিমা বলে উঠল, কি হয়েছে আমার বাচ্চাটার? তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? মাম্মা, ওই আরিয়ান। সেলিমা দ্রুত মুখের কাছে আঙ্গুল নিয়ে ইশারায় সানাকে চুপ হতে বলল। আস্তে বলো, কি হয়েছে? আরিয়ানের সাথে ঝগড়া হয়েছে? কিন্তু সে তো ঝগড়া করা ছেলে না। সানা গলা নামিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলল, মামা, তোমার ভাইয়ের ছেলে আমাকে একদমই পাত্তা দিচ্ছে না। আমার তো মনে হচ্ছে ও আমাকে সহ্যই করতে পারে না, অথচ ওই মাধুর্য না ফাদুর্য, ওই মেয়ের সাথে দেখো সারাক্ষণ আঠার মতো চিপকে আছে। ওই বাঙালি স্মার্ট মেয়েটার মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? তাছাড়া তোমার ভাই আর ভাইয়ের বউ তো ওই মেয়েকে নিয়ে সারাক্ষণ আদিক্ষেতা করে বেড়াচ্ছে। শান্ত হও মামুনি, রাহার বিয়েটা হয়ে যেতে দাও। এরপর আমি আরিয়ানের সাথে তোমার বিয়ের ব্যবস্থাটা এবার করেই ছাড়বো। দেখো, যেভাবেই হোক ওদের রাজি করিয়েই ছাড়বো এবার। আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে, তাহলে আঙুল কিভাবে বাঁকাতে হয় তাও জানা আছে তোমার মায়ের। আর আরিয়ানকে কোনো রকমে একবার বাগে আনতে পারলে ওই পুচকি মেয়ে মাধুর্য নাকি, ওইটা তো কিছুই না, বুঝলে? সানা অস্থির হয়ে বলল, কি করবে তুমি মাম্মা? সময় হলে দেখতে পারবে, এখন আনন্দ করো, জাস্ট চিল। ওকে? সানা মেখে হেসে বলল, ওকে মাই সুইট মাম্মা। বিয়ের দিন চরম ব্যস্ততায় কাটে সবার দিন। কেউ নিজের স্বাস্থ্যে ব্যস্ত, কেউ অন্যকে সাজাতে, আর বাড়ির বড়রা তো নানা কাজে ব্যস্ত আছেই। এর মধ্যে রাহাকে এসে সাজিয়ে গেছে পার্লারের কয়েকজন মেয়ে। বিয়ের দিন মাধুর্য সারাক্ষণ রাহার কাছেই ছিল, শুধু নদী থেকে পানি আনার সময়টা বাদে। সকালে সবাই মিলে হই হুল্লোড় করে নদী থেকে পানি আনতে যায়, শুধু রাহার বাড়ির কিছু মহিলারা বাদে। মাধুর্য আর আরিয়ানরাও যায় নদীর পাড়ে সবার সাথে, আর সেখানে গিয়ে ঘটে তার আরেক ঘটনা। মাধুর্য যেহেতু সাঁতার জানে না আর পানিতেও তার ভয় আছে, তাই সে সবার থেকে কিছুটা দূরে নদীর পাড়ে একটি উঁচু স্থানে গিয়ে দাঁড়িয়ে আছে, যাতে কেউ তাকে ভিজিয়ে না দিতে পারে বা পানিতে ফেলতে না পারে। কিন্তু এতে সে আরও বড় বিপদের সম্মুখীন হয়, কারণ সবাই যখন পানি উছানো নিয়ে আর মজা মাস্তিতে ব্যস্ত, তখনই সুযোগ বুঝে সানা মাধুর্যকে পানিতে ফেলে দেওয়ার জন্য বুদ্ধি আটে।
মাধুর্য যেহেতু সবার থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে আর সবাই হই হুল্লোড়ে ব্যস্ত, তাই এখান থেকে মাধুর্যকে ফেলে দিলে হয়তো কেউ টেরও পাবে না। তাছাড়া মাধুর্য যেখানে দাঁড়িয়েছে সেখানটা কিছুটা উঁচু বলে সেখান থেকে নদীটাও অনেকটা গভীর বলে মনে হয়েছিল সানার। তাই ভাবনা মাফিক একটা শয়তানি হাসি দিয়ে সে ধীর পায়ে মাধুর্যর দিকে এগিয়ে যায় পেছন দিক দিয়ে। আর এই দৃশ্য আরিয়ানের চোখ এড়ায়নি। আরিয়ান মাধুর্যর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলেও সে মাধুর্যর দিকে খেয়াল রাখছিল, যেহেতু দুষ্ট সানাও এখানে এসেছে। কিন্তু সানা এটা টের পায়নি যে আরিয়ান সবটা দেখছে। তাই সানা ধীরে ধীরে মাধুর্যর পেছনে গিয়ে যেই মাধুর্যকে ধাক্কা দিতে যাবে ঠিক তখনই আরিয়ান এসে ছো মেরে মাধুর্যকে সেখান থেকে সরিয়ে নেয়। ফলে ভারসাম্য হারিয়ে সানা নিজেই গিয়ে নদীতে পড়ে গিয়ে চিৎকার দিয়ে ওঠে। আর মাধুর্য দ্রুত মাথা তুলে আরিয়ানের দিকে তাকিয়ে আবার সানার চিৎকার অনুসরণ করে পেছনে তাকিয়ে দেখে সানা পানিতে পড়ে চাপড়াচ্ছে। সানার চিৎকার শুনে দ্রুত সবাই সেদিকে যেতে লাগলো। আর যারা পানিতে ছিল তারা সাঁতারে সানার কাছে যেতে লাগলো সানাকে বাঁচাতে। ওইদিকে সানার মা সেলিমা দ্রুত আরিয়ানের কাছে ছুটে এসে নাকে কেঁদে কেঁদে বলতে লাগলো, এ কি আরিয়ান, তুমি এখানে এই মেয়েটাকে ধরে দাঁড়িয়ে আছো? তুমি দেখতে পাচ্ছ না আমার মেয়েটা পানিতে পড়ে গেছে? তুমি সানাকে পানি থেকে ওঠানোর চেষ্টা না করে এই মেয়েটাকে ধরে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি তো এখানেই ছিলে এতক্ষণ, তাহলে সানা কি করে পানিতে পড়লো বলো তো? আপনার মেয়ে তো সাঁতার জানে, তাহলে আপনি এত টেনশন কেন করছেন? তাছাড়া আপনার মেয়ে নিজের দোষেই পানিতে পড়ে গেছে। সে মেরিনকে পানিতে ফেলতে গিয়ে নিজেই পানিতে পড়ে গেছে। তো এইসব ড্রামা বন্ধ করুন। সেলিনা আগেই বুঝেছিল এখানে দোষটা সানারই, কেননা কোনোভাবে কিন্তু সে ভেবেছিল আরিয়ানকে কোনোভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে, কিন্তু মাধুর্যের উপর কোনোভাবে দোষ চাপাতে। কিন্তু সে জানতো না তার মেয়ে যে আরিয়ানের চোখে ধরা খেয়ে গেছে, যার কারণে এখন আরিয়ানের সামনে থেকে কোনোভাবে কেটে পড়লেই ভাবছে সে। তাই দ্রুত আবার কান্নামাখা মুখ করে আরিয়ানের সামনে নাটক করা শুরু করে দেয়। সরি বাবা আরিয়ান, আসলে আমি জানতাম না সানা এমন একটা কাজ করেছে। প্লিজ তুমি সানার উপর রাগ করো না। আর মাধুর্য, প্লিজ মামুনি, তুমিও সানার উপর রাগ পুষে রেখো না। আসলে ও এখনও অনেকটাই বাচ্চা স্বভাবের, তো তাই হয়তো তোমার সাথে দুষ্টুমি করতে চেয়েছিল। প্লিজ রাগ করো না মা, হ্যাঁ? আর প্লিজ কাউকে এই কথাটা বলো না যে সানা তোমাকে পানিতে ফেলতে চাইছিল। মাধুর্য বলল, না না আন্টি, ইটস ওকে, আমি কাউকে বলবো না। আসলে এরকম দুষ্টুমি তো বিয়ে শাদিতে হয় না। আপনি সানার কাছে যান, দেখুন গিয়ে ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। দেখুন সানাকে পাড়ে তোলা হয়েছে। আরিয়ান চলুন আমরা সানার কাছে যাই। আরিয়ান মাথা নাড়ল। তারপর সেলিমা সানার কাছে যাওয়ার জন্য পা বাড়ালে আরিয়ান আর মাধুর্য সেদিকে পা বাড়ায়। মাধুর্যর বাবা মা এসেছে বিয়েতে। মাধুর্যর বাবা আফসান চৌধুরী একজন ব্যবসায়ী এবং মা মাহিরা একজন গৃহিণী। যাই হোক, তারা আসার পর রাহা, রাশিদা আর আমানের সাথে দেখা সাক্ষাৎ করে, আর সেই সময় আমান আর রাশিদা মাধুর্যর বাবা মাকে রায়হান খান আর মোনালিসা এবং আরিয়ানের সাথে পরিচয় করিয়ে দেয়। আমান আর রাশিদা মেয়ের বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আগন্তুক আত্মীয়দের অভ্যর্থনার দায়িত্ব নেয় রাহান আর কিসমত। তাই রায়হানও খুব একটা সময় পাচ্ছে না মাধুর্যর বাবা মায়ের সাথে মাধুর্য আর আরিয়ানের বিয়ের ব্যাপারে কথা বলতে। তবে মোনালিসা মাধুর্যর মায়ের সাথে বেশ জমি আড্ডা দিচ্ছে। আর মোনালিসার মেইন টপিকটা মাধুর্যর প্রশংসা যেন সে পঞ্চমুখ হয়ে উঠেছে। মাধুর্যর মাও এক বিদেশিনীর কাছ থেকে নিজের মেয়ের প্রশংসা শুনে খুশিতে চোখ মুখে যেন তার আলো ঝলমল করছে। এদিকে তিনিও এই একদিনই তার মেয়ের কাছে আরিয়ান আর তার মা বাবার অনেক গল্প শুনেছেন ফোনে, যার কারণে তাদেরকে কাছ থেকে দেখার একটা ইচ্ছে এই কয়দিনে মনের ভিতর আকুম বাকুম করছিল। আর আজ সেই ইচ্ছাটা তার পূরণ হলো। তিনি এতদিন বিশ্বাস করতে পারছিলেন না যে একজন বিলিতি মহিলা এতটা সরল হয় আর এত সহজে মানুষের সাথে মিশে যেতে পারে। কিন্তু আজ সরাসরি দেখে তিনি তা উপলব্ধি করতে পারছেন। তাছাড়া আরিয়ানের আচার আচরণও খুবই নম্র ভদ্র মনে হচ্ছে তার।
একটা ইংরেজ ছেলেও যে বড়দের এতটা সম্মান করতে পারে তা মাধুর্যর মা বাবা জানা ছিল না। যথারীতি বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এবার রাহার বিদায়ের পালা। বিদায় বেলা রাহার বাড়ির অন্যান্য মহিলাদের হাউমাউ করে কান্না করতে দেখে আরিয়ান পুরো হতভম্ব হয়ে যায়। সে দেখলো এক পর্যায়ে মাধুর্য রাহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। আরিয়ান তো পুরোই থ হয়ে গেছে এই দৃশ্য দেখে, কারণ সে কখনোই এমন কোনো বিয়ে দেখেনি লন্ডনে যেখানে বিয়ের পর বউকে নিয়ে যাওয়ার সময় বউ এবং তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনরা এভাবে কাঁদে। তার উপর এখানে শুধু মহিলারাই না, বরং রাহার বাবা আর সেই সাথে রায়হানকে আর কিসমতকেও চোখের পানি ফেলতে দেখা যাচ্ছে। আরিয়ান এসব দেখে এক প্রকার বিরক্ত হয়ে যাচ্ছে। আর মধ্যে রাহা কান্নাকাটি করতে করতে আরিয়ান আর তার মায়ের দিকে এগিয়ে আসতে লাগলো। মা ছেলে দুজনে একসাথেই দাঁড়িয়ে আছে তারা। রাহা তাদের কাছে এসেও জেঠিমণি গো বলেই মোনালিসার উপর ঝাঁপিয়ে পড়লো। মোনালিসা পড়ে যেতে নিয়েও কোনো রকম নিজেকে সামনে নিয়ে রাহাকে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে আরিয়ান মনে মনে ভাবছে, এটা কি বিয়ে বাড়ি নাকি মরা বাড়ি যে সবাই এমন আচরণ করছে আর এত হাউমাউ করছে। যাই হোক, রাহা তার জেঠির থেকে বিদায় নিয়ে এবার আরিয়ানের সামনে গিয়ে ফোপাতে ফোপাতে বলতে লাগলো, ব্রো, আমি চলে যাচ্ছি। আবার পরশু বা তরশু আসবো বউ ভাতের পর। তাই তুমি কিন্তু একদম এর মধ্যে লন্ডনে চলে যাওয়ার নামও নেবে না। আর অবশ্যই আমার বউ ভাতে তোমাকে থাকতে হবে, নইলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আর শোনো, তোমার কত ছোট হয়েও দেখো আমার বিয়ে হয়ে গেছে। তাই এবার নিজেও বিয়ের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তোমার বিয়ে খাওয়ার জন্য আর তোমার বিয়েতে আনন্দ করার জন্য আমার মন এখনই কেমন আকুম বাকুম করছে। আরিয়ান কি রাহার কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই মেয়ে একদিক দিয়ে কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, আর এক দিক দিয়ে নাকি তার আরিয়ানের বিয়েতে আনন্দ করার জন্য মন আকুম বাকুম করছে। এদিকে রাহার কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল। আরিয়ানও মুছিয়ে এসে বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি এইটা বলো যে তুমি ক্রাই কেন করছো এইভাবে আমার বিয়ে খাওয়ার জন্য? রাহা ফিক করে হেসে দিয়ে খানিক নিচু সুরে বলল, আরে না ব্রো, আসলে এটা আমাদের বাঙালিদের কালচার। বিয়ের সময় আর বিদায়ের সময় বউদের কাঁদতে হয়, নইলে মানুষ মন্দ বলে, তাই একটু কাঁদছে আর কি। এটা জাস্ট একটা ফর্মালিটি, বুঝলে? আরিয়ান অবাক হয়ে কয়েক মুহূর্ত ভাবতে লাগলো এটা আবার কেমন নিয়ম। এর মাঝেই রাহা আবার বলে উঠল, আচ্ছা ব্রো, আমি আসি। হ্যাঁ, সবাই ওইদিকে অপেক্ষা করছে আমার জন্য। জেঠিমণি, আমি আসি। হ্যাঁ, তোমরা কিন্তু চলে যেও না আবার। আর অবশ্যই আমার বউ ভাতে যাবে কিন্তু, দেখবে অনেক মজা হবে। আসি তাহলে। বলেই রাহা সভা থেকে আবার বিদায় নিয়ে চলে গেল তার বরের গাড়ির কাছে। রাহার বিদায়ের পর কথা ছিল মাধুর্যর বাবা মা তাদের বাড়ি ফিরে যাবে, কিন্তু রায়হান আর আমান খান জরুরি কোনো বিষয় তাদের সাথে কথা বলবে বলে আটকে দেয় তাদের। ওদিকে সানা তার মায়ের পেটে মুচোর। মাধুর্যর বাবা মায়ের সাথে রায়হান খান কোন জরুরি কথা বলবে তা ভেবে যাই হোক, রায়হান খান মাধুর্যর বাবা মায়ের সাথে আরিয়ান আর মাধুর্যর বিয়ের ব্যাপারে কথা বলবে বলে পরিবারের সবাইকে ডেকে একত্র করে বসার ঘরে। মাধুর্য আর আরিয়ানও এখনো কিছু জানে না, বুঝতেও পারছে না এখানে কি হতে চলেছে। তা আমান সাহেব, আপনারা কি এমন জরুরি বিষয়ে আমাদের সাথে কথা বলতে চাইছেন বলুন তো? হ্যাঁ, কথা আসলে আমি নই, আমার বড় ভাই বলবে। ভাই তুমি শুরু করো এবার, আমরা সবাই তো এসে গেছি আর কি। রায়হান খান বলল, হ্যাঁ বলছি। তারপর রায়হান খান আরিয়ানের সাথে মাধুর্যর বিয়ের প্রস্তাব পেশ করে মাধুর্যর বাবা মায়ের সামনে। মাধুর্যর বাবা মা খুব খুশি এমন একটা প্রস্তাব পেয়ে। আরিয়ানের মতো এমন একটি শিক্ষিত সুদর্শন ছেলে পেলে কেই বা হাতছাড়া করতে চাইবে। তবে যেহেতু আরিয়ান জন্মগতভাবে একজন ব্রিটিশ আর তার শিক্ষা দীক্ষা সংস্কৃতি সবই বিদেশি, তাই তারা কিছুটা চিন্তাবোধ করছে তাদের মেয়ে এমন একটি বিদেশি সংস্কৃতির ছেলের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে কিনা তা নিয়ে। তাছাড়া আরিয়ান যেহেতু একটা বিদেশি ছেলে, সেই ক্ষেত্রে তার চরিত্র কেমন হবে, বিয়ে শাদীর মর্ম আর মর্যাদা তার কাছে কতটুকু, বা আদৌ বিয়ে নামক সম্পর্কটা তার কাছে ম্যাটার করে কিনা, নাকি আরিয়ানও অন্যান্য বিদেশির মতো উচ্ছৃঙ্খল, সেই নিয়ে তারা ভাবছে। তাই তারা এই ব্যাপারে ভাবার জন্য কয়েকদিন সময় চেয়েছে। রায়হান আহমেদও তাদের ভেবে দেখার জন্য সময় দিয়েছে।
ওইদিকে সানা আর তার মা সাপের মতো ফুঁসছে আরিয়ান আর মাথুজোর বিয়ের কথাবার্তা চলছে দেখে। সানা বারবার তার মাকে ইশারায় বলেছিল যেন মাধুজোর সাথে বিয়ের কথা ঠিক হওয়ার আগেই তার মা তার মামাকে তার সাথে আরিয়ানের বিয়ের প্রস্তাব দেয়। আবার কিন্তু সেলিনা সানাকে চোখের পলক চাপড়ে আশ্বস্ত করে যে সে সব করবে, কিন্তু এখন এত মানুষের সামনে এইসব নিয়ে কথা বলতে গেলে সমস্যা হতে পারে, আর এতে সবাই ওদেরকেই কথা শোনাবে, কারণ এর আগেও আরিয়ান সানার সাথে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, আর সেটা আমরাও বেশ ভালো করেই জানে। মাধুজোর বাবা মা যেহেতু আজ রাতটা এখানেই থাকবে, তাই তারা খেয়ে দিয়ে চলে যায় নিজেদের থাকার রুমে। এদিকে বিয়ের কথা ওঠার পর থেকে মাধুজো তো লজ্জায় আরিয়ানের সামনে যেতেই পারছে না, আর না পারছে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে তার সাথে। আজ আবার রাহারাও নেই তার সাথে, তাই খেয়ে নিজের রুমে মানে রাহার রুমে ঢুকে পড়েছে। ঘুম নেই চোখে, তাই বারান্দায় গিয়ে চাঁদ দেখে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিল সে। আরিয়ানও নিজের ঘরে গিয়ে বসে আছে, চিন্তা হচ্ছে তার মাধুর্যর বাবা মা মাধুর্যকে তার সাথে বিয়ে দিতে রাজি হবে কিনা। ওইদিকে সেলিনা সানাকে ঘরে পাঠিয়ে দিয়ে তার ভাইদের বলল তাদের সাথে তার একটা জরুরি বিষয়ে কথা আছে। রায়হান, আমান আর তাদের স্ত্রীরাও সেলিনার কথা শোনার জন্য বাসার রুমে গিয়ে বসলো। যেহেতু অন্যরা সবাই যার যার মতো রুমে চলে গেছে, তাই এখন সেলিমারও কথা বলতে সুবিধা হবে। সেলিমা কথাটা কিভাবে বলবে এই পরিস্থিতিতে, আর প্রতিক্রিয়াই বা কি হবে তাই ভাবছে সে। রায়হান গলা ঝাড়া দিয়ে বলে উঠল, কিছু বলছিস না যে? এতক্ষণ বললি জরুরি কথা আছে, আর এখন আমরা এসে বসে আছি কিন্তু তোর কোনো কথাই নেই। হ্যাঁ বলছি। আসলে ভাই কি করে কথাটা বলবো তাও আবার এই পরিস্থিতিতে, সেটাই ভাবছি। আমান ভ্রুকুচকে বলল, এই পরিস্থিতি মানে কোন পরিস্থিতি? আসলে ভাই তোমরা রাগ করো না প্লিজ, আমি জানি এখন এই কথাগুলো আমার বলা উচিত হবে না, কিন্তু কি করব বলো, নিজের মেয়ের কষ্টটাও তো আমার সহ্য হচ্ছে না। তোমরা তো জানোই সানা অনেক আগে থেকেই আরিয়ানকে পছন্দ করে, আর তার জন্য আমার কয়েকবার তোমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু তোমরা বারবার আমাদের ফিরিয়ে দিয়েছো। দেখো না, এই কারণেই জেদ ধরে সানার বাবা এবার রাহার বিয়েতেও আসেনি। সে যাই হোক, তবুও এখন আমার মেয়েটার কথা ভেবেই আমি আবার তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা একটাবার আমার মেয়েটার কথা ভাবো। ও তো তোমাদের ভাগ্নি, তাই না বলো? মোনালিসা এবার বলে উঠল, উই আর আন্ডারস্ট্যান্ড সেলিমা, কিন্তু এখানে তো আমাদের কিছুই করার নেই, কজ আরিয়ান নিজে থেকেই সানাকে বিয়ে করতে চাইনি, আর আমরাও তো আমাদের ছেলেকে জোর করতে পারি না। তোমার মেয়ের কথা ভেবে বিয়ে শাদীর ব্যাপারে দুজনেরই ইচ্ছে থাকা জরুরি। কি বলো রায়হান? রায়হান বলল, হ্যাঁ সেলিমা, তোর ভাবি ঠিকই বলেছে। আরিয়ান যেহেতু তোর মেয়েকে বিয়ে করতে চায় না, তখন আমারও জোর করতে পারি না তাকে। তাছাড়া বিয়ে শাদীর ব্যাপারে জোর জবরদস্তি করতে গেলে হিতে বিপরীত হতে যাবে। তোর মেয়েকে জোর করে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেই কি সে সুখী হতে পারবে, যদি সম্পর্ক ভালোবাসা আর বোঝাপড়াই না থাকে? তাছাড়া আমি এই কয়দিনে যতটা বুঝেছি তাতে আরিয়ান মধুরজাকে পছন্দ করে, আর মধুরজাকে বিয়ে করার ব্যাপারেও সে কোনো আপত্তি জানায়নি। তাছাড়া মধুরজাও আরিয়ানকে বিয়ে করতে কোনো প্রকার আপত্তি আছে বলে মনে হয় না। কি বলিস আমান? আমারও তাই মনে হয়। দেখো সেলিমা, সানা এখনো বাচ্চা একটা মেয়ে, ওর বয়স কম তাই পাগলামি করছে, কিন্তু তোরা বুঝের হয়েও ও সানার মতো পাগলামি করিস, এমন অর্থনৈতিক বায়না ধরিস, তাহলে তো হবে না। তোদের তো বুঝতে হবে তোদের মেয়ের কোনটাই ভালো হবে আর কোনটাই খারাপ। তাছাড়া আরিয়ান তো বাচ্চা ছেলে নয় যে সে আমরা বললেই তোর মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। সে একজন অ্যাডাল্ট, যথেষ্ট বয়স হয়েছে তার নিজের ভালো মন্দ বোঝার এবং নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নেওয়ার। সেখানে সে কাকে বিয়ে করবে কাকে করবে না সেটাও নিজে ঠিক করবে। আমরা এই ব্যাপার তার উপরে কোনো প্রভাব খাটাতে পারি না। আশা করি তুইও ব্যাপারটা বুঝবি আর নিজের মেয়েকেও বুঝাবি।
আর আশা করি এই ব্যাপারটা নিয়ে এই বাড়িতে আর কোনো কথা উঠবে না, কারণ তুই জানিস যে মর্ধুজা আর আরিয়ানের বিয়ের ব্যাপারে কথা চলছে। আর এই সময়ে মর্ধুজার বাবা মায়ের কানে এসব কথা গেলে তারা উল্টোপাল্টা ভাবতে পারে আমাদের। তাই দয়া করে এই ব্যাপারটা এখানেই ভুলে যা। আর তোর মেয়ের বিয়ের জন্য চিন্তা করিস না, আমরা তো আসি। আমরা দেখে শুনে একটা ভালো পাত্রের হাতেই আমাদের ভাগ্নিকে তুলে দেব। তুই শুধু ওকে বুঝিয়ে শুনিয়ে আরিয়ানের চিন্তা ওর মাথা থেকে বের করার চেষ্টা কর। কিন্তু ভাই, এবার রাশেদা বলে উঠল। আর কোনো কিন্তু নয় সেলিমা আপা, নিজের মেয়ের ভালোর জন্যই এটা তোমার করতে হবে, নইলে পরে তোমার মেয়ে কষ্ট পাবে, আর তখন তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। যদি সব জেনে শোনো তুমি তোমার মেয়েকে এখন থেকেই না সামলাও। তাছাড়া কাউকে শুধু পছন্দ করা আর গভীরভাবে ভালোবাসা এক নয়। আমার বিশ্বাস সানা আরিয়ানকে পছন্দ করলেও ভালোবাসে না, শুধু নিজের আবেগ আর জেদের বসে এমন পাগলামি করছে। আর এই জেদের বসে আজ মাধুর্যকেও সে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজের পানিতে পড়ে গেছে। আমি কিসমত বলেছি সবটা, সে নিজ চোখে দেখেছে এই দৃশ্য। কিন্তু ভাগ্যিস সানা মাধুর্যকে ধাক্কা দেওয়ার আগে আরিয়ান মাধুর্যকে সরিয়ে নেয় সেখান থেকে, আর সানা গিয়ে পানিতে পড়ে। নইলে আজ যদি সানার পরিবর্তে মাধুর্য পানিতে পড়ে যেত কি হতো তখন বুঝতে পারছো? মেয়েটা সাঁতার জানে না আর পানিকেও খুব ভয় পায়। আমার তো শুনেই মুখটা ধুপ করে উঠেছিল। কি ভয়ানক কাণ্ড হতে চলেছিল আজ তোমার মেয়ের জন্য। রায়হানরা সবাই অবাক হয়ে এতক্ষণ রাশেদার কথাগুলো শুনছিল। আমান রেগে গিয়ে তার বোনকে বলল, শুনেছিস তোর মেয়ের কাণ্ড কারখানা? আমি তো এসব কিছুই জানতাম না। আজ আরিয়ান মেয়েটাকে না বাঁচালে কি হতো বুঝতে পারছিস? কি জবাব দিতাম আমরা মেয়েটার বাবা মাকে? আরে এই মেয়ের জন্য তুই আমাদের কাছে এত সাপাই গাইছিস, আরিয়ানের বউ করার জন্য এত পাগল হয়ে আছিস। আরে তোর মেয়ে তো নিজের স্বার্থের জন্য দেখছি মানুষ খুনও করতে পারবে বলছি কেন, ইতিমধ্যে সেটা করার চেষ্টাও করে ফেলেছে। আমার তো তোর মেয়েকে এখন ভাগ্নি বলতেও লজ্জা হচ্ছে। আর এই মেয়ে কি না আমার খাঁটি হীরার ন্যায় স্বচ্ছ আর এত নম্র একটা ভাতিজা আরিয়ানের বউ করার জন্য এতবার করে প্রস্তাব পাঠিয়েছিস। ভাগ্যিস আরিয়ান রাজি হয়নি, নইলে তো ওই চরণগুন্ডি আর উগ্র স্বভাবের মেয়ে তো ছেলেটার জীবনটাকে অসহ্য করে ফেলতো। সেলিমা এবার কেঁপে উঠল, ফুপাতে ফুপাতে বলতে লাগলো, তুমি আমার মেয়েকে এভাবে বলতে পারলা ভাইয়া? ও তোমার ভাগ্নি নয়। মানলাম না বুঝে একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুমি এভাবে বলতে পারলে আমার মেয়েকে? থাকবো না আমি আর এখানে, কালকেই আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব কানাডায়। এত অপমান আর সহ্য হচ্ছে না। কোথাকার একটা মেয়ে যে দুদিনে তোমাদের এত আপন হয়ে গেল, আর আমি আর আমার মেয়েই এখন তোমাদের সবচেয়ে পর, তাই না? রায়হান বিরক্তি নিয়ে বলে উঠল, আহ থাম তোরা। আর সেলিমা, তুই এখন যাই বলিস না কেন, শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না। তোর মেয়ে যেটা করেছে সেটা কি তোর কাছে অপরাধ বলে মনে হচ্ছে না? আরে আমি তো বলবো এটা শুধু অপরাধী নয়, বরং জঘন্যতম অপরাধ। এর জন্য তোর মেয়ের জেলও হতে পারত, অথচ তুই বলছিস না বুঝে একটা ভুল করে ফেলেছে। সব অপরাধী অপরাধ করার পর বলে যে সে না বুঝে করেছে, কিন্তু তুই তো বুঝের নিজের মেয়েকে এর জন্য কোনো শাসন করেছিস? মনে তো হচ্ছে তুই আগে থেকেই জানতি যে তোর মেয়ে এমন একটা কিছু করছে। সেলিমা কান্নার গতি আরো বাড়িয়ে দিতে মোনালিসা বলল, আচ্ছা রায়হান, তুমি আর ও কথা শুনিও না। দেখতে পারছো তো মেয়েটা খাচ্ছে, আর ছানাও হয়তো না বুঝে কাজটা করে ফেলেছে। তাই তোমরা আর ওকে বকো না। সেলিনা বোনটি আমার, কান্নাকাটি না করে এবার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর রায়হান চলো আমরাও ঘুমিয়ে পড়ি গিয়ে। এদিকে অনেক রাত হয়ে গেলেও মাধুর্য আর আরিয়ান কারো চোখেই ঘুম নেই। তাই আরিয়ান আর মাধুর্য দুজনেই দুই দিক থেকে ভাবছে একটু ছাদ থেকে ঘুরে আসবে। যেই ভাবো সেই কাজ। দুজনেই দুই দিক দিয়ে নিজের ঘর থেকে বের হয়ে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। সিঁড়ির কাছে যেতেই দুজনেই একে অপরের সাথে ধাক্কা খেয়ে মাধুর্য ভয়ে ভূত বলে চিৎকার দিতে নিলেই আরিয়ান তার মুখ চেপে ধরে বলে, স্টপ, আই অ্যাম আরিয়ান, আমি ভূত নই। মাধুর্য যেন এবার শরীরে প্রাণ ফিরে পেল। সে মুখ থেকে আরিয়ানের হাতটা সরিয়ে দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো। আরিয়ান আবার বলল, আর ইউ ওকে? এত ভয় পাও কেন? ভূত বলে কিছু আছে নাকি? মাধুর্য ভ্রুকুচকে বলল, ও রিয়েলি?
তাহলে সেদিন যে বললেন আপনি নাকি ওই দিঘির মধ্যে ভূতকে সাঁতার কাটতে দেখেছেন, ভূত না থাকলে ওটা কেন বলছিলেন শুনি? আরিয়ান মিষ্টি এসে বলল, আরে ওইটা তো আমি সানাকে ভয় দেখানোর জন্য বলেছিলাম, বাট আই ডোন্ট বিলিভ ইন গোস্ট, কারণ ভূত দেখলে কিছুই হয় না, বুঝলে? বলেছেন আমাকে। আরিয়ান ভ্রুকুচকে বলল, কে বলেছে আর কে বলেছে? কে জানি না, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? ও, আমি তো রুপটপ এ যাচ্ছিলাম, বাট তুমি এখানে কি করছো এত রাতে? আরে আমি তো ছাদে যাচ্ছিলাম। ওহ রিয়েলি? তাহলে তো ভালোই হলো, চলো আমরা দুজনে একসাথে চাই, দুজনে অনেক গল্প করব, কি বলো? চলুন তাহলে। ওরা দুজনেই ছাদের এক পাশে গিয়ে দাঁড়ালো। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। এক পর্যায়ে আরিয়ান বলল, তুমি কি আমার ওপর রাগ করছো? মাধুর্য অবাক চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, না তো, হঠাৎ এই প্রশ্ন কেন করলেন? না মানে ওই যে আমার মম ড্যাড, তোমার মম ড্যাডের সাথে আমাদের বিয়ের কথা বলছে চাই। অ্যাকচুয়ালি আমিও এইসব কিছুই জানতাম না, আমাকেও আগে থেকে কিছুই জানানো হয়নি, তাই তুমিও আমার ওপর রাগ করো না প্লিজ। মাধুর্য মুচকি এসে বলল, আমি আপনার উপর রাগ করছি সেটা আপনাকে কে বললো? আমি বলেছি? না বলনি, কিন্তু তুমি বিয়ের কথা শোনার পর থেকেই আমার সাথে আগের মতো কথা বলছো না, কেমন যেন নিশ্চুপ হয়ে গেছো। মাধুর্য এবার মুচকি এসে বলল, আপনি ভুল বুঝছেন, আমি মোটেও আপনার উপর রাগ করিনি। তবে হ্যাঁ, যদি আপনি আমাকে বিয়ে করতে না চান তাহলে আমাকে সরাসরি কোনো রূপ দ্বিধাদ্বন্দ্ব না করে বলে দিতে পারেন, ট্রাস্ট মি, আমি কিছু মনে করব না। তাছাড়া আপনার কালচার, আপনার স্ট্যাটাস সব কিছুই আমার থেকে অনেক আলাদা, তাই আমাকে আপনার ওয়াইফ হিসেবে পছন্দ না হওয়াটা স্বাভাবিক। তাই যদি আমাকে ভালো না লাগে তাহলে ভদ্রতার খাতিরে বা আমার মন রাখার জন্য মনের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখবেন না। যদি কিছু বলার থাকে তাহলে বিয়ের কথাবার্তা আর সামনে এগোনোর আগে সেটা বলে ফেলুন প্লিজ। আরিয়ান মাধুর্যর দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ইউ নো মেরিন, আমি না কখনোই কোনো মেয়ের এতটা কাছে আসিনি যতটা তোমার কাছে এখন আছি। কোনো মেয়ের দিকে এত ভালো করে দেখিও নি যেভাবে তোমাকে দেখেছি। আই সোয়ার লন্ডনে, বাংলাদেশে অনেক মেয়ে দেখেছি, বাট আই থিঙ্ক আমার চোখে দেখা সবচেয়ে বেস্ট মেয়েটা শুধুই তুমি। আমি আজ এই কথাগুলো বলছি কজ আমার মনে হচ্ছে আজ তোমাকে এগুলো বলা উচিত। তারপরেও কি আমার ব্যাপারে তোমার কোনো কনফিউশন আছে? মাধুর্য অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। সে কি বলবে আরিয়ানের কথার জবাবে ভেবে পাচ্ছে না। সে ভাবতেও পারছে না যে এই ইংরেজ সাহেবটা কখনো তাকে এতটা পছন্দ করে বসবে, আবার নিজের মুখে এত সুন্দর করে তার মনের কথাগুলো প্রকাশ করবে মাধুর্যর কাছে। ওরা দুজনেই দুজনের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ বাগানের দিক থেকে কিছু একটা শব্দ শুনে আরিয়ান আর মাধুর্য দুজনেই দ্রুত ছাদ থেকে নিচের দিকে তাকায়। ওরা দেখলো ছায়ার মতো কিছু একটা বাগানের দিক থেকে বাড়ির ভেতর দিকে যাচ্ছে। মাধুর্য ভয় দ্রুত আরিয়ানের হাত চেপে ধরে চোখ খিচে বন্ধ করে আরিয়ানকে বলতে লাগলো, আরিয়ান দেখুন ভূত, আমার খুব ভয় করছে আরিয়ান, ভূতটা তো বাড়ির ভেতরে ঢুকছে। আরিয়ান এখন কি হবে? মাধুর্যর কান্না দেখে আরিয়ান বেয়াকুব বনে গেল। একেই তো বাড়িতে কি ঢুকলো সেই চিন্তা, তার উপর মাধুর্য কান্নাকাটি। আরিয়ান দ্রুত মাধুর্যকে শান্ত করার জন্য বলল, ডোন্ট ওয়ারি মেরিন, প্লিজ তুমি ভয় পেও না, আমি তো এখানে, কিছু হবে না তোমার। আর আমার মনে হচ্ছে ওইটা কোনো ভূত নয়, বরং কোনো চোর। মাধুর্য দ্রুত চোখ খুলে আরিয়ানের দিকে তাকাতেই আরিয়ান মাথা নেড়ে বলল, ইয়েস, আই থিঙ্ক এ থিপ ক্যাম টু দ্য হাউস। চলো আমরা কুইকলি নিয়ে যাই, গিয়ে ওই চোর ব্যাটাকে ধরে ছাপখানি দেই। মাধুর্য অবাক হয়ে বলল, ছাপখানি? ছাপখানি মিন্স ফ্লগিং। মাধুর্য ভ্রু নাচিয়ে বলল, ও ছাপখানি? আরিয়ান দ্রুত মাথা নেড়ে বলল, ইয়া প্লিজ, এবার তাড়াতাড়ি চলো, নইলে চোর ছুরি করে ফালাবে। ওরা দুজন ছাদ থেকে দ্রুত নিচে নেমে একদম শব্দহীনভাবে এগোতে লাগলো আর
চারপাশে চোখ বুলাতে লাগলো। হঠাৎ রান্নাঘর থেকে একটা কিছু শব্দ হলে দ্রুত আরিয়ান মাধুর্যকে একদম বিনা শব্দে তার সাথে রান্নাঘরের দিকে এগোতে বলল। মাধুর্য আরিয়ানের কথা মতো এগোতে লাগলো। ওরা ধীরে ধীরে রান্নাঘরের সামনে যেতেই কিসমতের গলার আওয়াজ শুনতে পেল ভিতর থেকে। দুজন দুজনের দিকে ভ্রু কুঁচকিয়ে একবার তাকিয়ে আবার চুপচাপ কান পাতলো রান্নাঘরের দিকে। ভেতর থেকে শোনা গেল, সম্মানিত হাবিবি ইয়া চোর সাহেব, বলছি যে দুনিয়াতে এত কাজ থাকতে এই আধুনিক যুগে এসেও আপনি চুরি কেন করছেন ভাই সাহেব? ভিতর থেকে কিসমতের কথা শুনে এদিকে মাধুর্যর মারাত্মক হাসি পেয়ে গেল। আরিয়ান দ্রুত মাধুর্যর হাসির শব্দ বের হওয়ার আগেই নিজের হাত দিয়ে মাধুর্যর মুখ চেপে ধরে। মাধুর্য নিজেকে সামলে নেয়। ওইদিকে ভিতরে চোর ফ্রিজ থেকে বস্তার মতো বিয়েতে সব বেঁচে যাওয়া খাবারগুলো ঢোকাতে ঢোকাতে কিছুটা মাতলামো সুরে বলতে লাগলো, এটা আমাকে খানদানি পেশা। যুগ যতই আধুনিক হোক, আমরা আমাকে খানদানি পেশা ছাড়মার পারুম না। এটা আমাকে ইজ্জতের প্রশ্ন। আপনাকে যেমন বংশ পরম্পরায় আছে তেমনি আমাগো আছে, আর আমরা কোনো মতেই আমাগো খানদানি পেশা ছাইড়া বংশের মুখে চুনকালি মাখাইবার পারুম না। অহন কথা কম কইয়া আমারে চুরিতে সাহায্য করেন। বেশি কথা কইলে বাড়ির লোকজন জায়গা যাইবগা। আর আপনাগো বাড়ির লোক সব নিশ্চয়ই আপনার মতন এত মহৎ হৃদয়বান না যে আমারে খাতির যত্ন কইরা কইব, লও বাবা যা খুশি লইয়া লও। হেরা পরে আমারে ঠ্যাঙানি দিলে সেই ঠ্যাঙানির হাত থেকে আমারে বাঁচাইব কেডা? না না, ছি, এইসব কি বলেন? আপনি হচ্ছেন গিয়ে আমাদের জাইফুন মানে মেহমান। আমরা কি আপনাকে ঠেঙ্গানি দিতে পারি? আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু জনাব চোর সাহেব আর একটা কথার উত্তর দিবেন আমার। আর একটাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমারে চুরি করবার একটা সুযোগ দিয়েছেন, তখন আমিও না হয় আপনার একটা সুযোগ দিই। কন কি জানবার চান? না মানে বলছিলাম যে, না মানে আমি যদি আপনাকে দেখার পর আপনার দুঃখটা না বুঝে বাড়ির লোকজনের ডেকে আপনাকে ধরিয়ে দিতাম, তখন আপনি কি করতেন? কি আর করতাম, হয় যানপরন লইয়া ভাইগা যেতাম, আর নয়তো আপনি বেশি বাড়াবাড়ি করলে মানুষ আউনের আগেই কোমর থেকে ছুরিটা বাইর কইরা আপনারে ঘেচেং কইরা ঢুকাইয়া দিতাম। নাউজুবিল্লাহ। ভাই চোর সাহেব, আপনি কি জানেন না যে মানুষ হত্যা হারাম কাজ? আর আপনি মনে হয় জানেন না যে জান বাঁচানো ফরজ। কথায় আছে, চাচা আপন প্রাণ বাঁচা। হ্যার লাইগা আমিও নিজের জান বাঁচানোর লাইগা আপনারে মারলে আমার পাপ হইব না। কিসমতের গলা শুকিয়ে গেল চোরের কথা শুনে। সে শুকনো কাশতে লাগলো। চোর দ্রুত নিজের কাজ বন্ধ করে কিসমতের মুখ চেপে ধরে বলল, আরে মিয়া কাশতেছেন কেন? মানুষ জায়গা যাইব তো। আপনার কি পিপাসা পাইছে? একটু বাংলা দেমু? আমার কাছে জাপানি বাংলা মাল আছে। আমার এক ডাকাইত বন্ধু দিছিল আর কইছিল হাই নাকি আমার লাইগা জাপান থেকে এইটা আনছে। খাইবেন একটু? দেই। গলাটা ভিজান, ভালো লাগবে অনেক। দেমু একটু? হা করেন, ঢাইলা দেই। দূর মিয়া চোর সাহেব, কি যে বলেন এসব? আমি একজন পাক্কা মুসলমান, বড় শক্ত আমার ইমান। আমি এসব খাই না, বুঝলেন? ইসলামে এইসব খাবার হারাম। আপনিও পারলে ছেড়ে দেন। প্রয়োজনে মদের বদলে শুধু কিনে খান। এতে নেই কোনো পাপ, নেই কোনো ক্ষতি, কিন্তু আছে শুধুই উপকার। হ ভাই, এইটা ঠিক কইছেন, কিন্তু অভ্যাস হইয়া গেছে তো তাই ছাড়বার পারি না। তবে যাই হোক, আপনি যেহেতু আমারে এত উপকার করলেন, এত আদর আপ্যায়ন করলেন, নিজের মেহমান বইলা সমাদর করলেন, তাই আপনার কথাখান রাখার চেষ্টা করবো। আস্তে আস্তে এই বাংলা খাওয়া ছেড়ে দেবো। কিন্তু ভাই, ইংরেজি খাওয়া তো যাইব, ওইটা নাকি খাইলেও পাপ হয়। ওহ নো নো, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু কোনোটাই খাওয়া যাবে না, কারণ হারাম ইজ হারাম। যেটা নিষেধ সেটা সব দেশেই নিষেধ, এবং সব দেশে মুসলিমদের জন্যই নিষেধ। ও আচ্ছা, তাহলে আস্তে আস্তে ছেড়ে দিব মনে। চোর এবার অনেক ভাবান্তিদের সাথে বলল, না, আগেই কইছি এইটা আমাকে খানদানি পেশা। এই কাম কিছুতেই ছাড়ন যাইব না, তাইলে পরপারে আব্বা দাদার কাছে মুখ দেখাইবার পারুম না। তাই একটাই রিকোয়েস্ট, দয়া কইরা এইটা করিয়েন না। আচ্ছা চোর সাহেব, আপনি বললেন আপনার বন্ধু জাপান থেকে আপনার জন্য বাংলা এনেছে, তা জাপানে কি বাংলাও বিক্রি হয়? হয়তো। ল্যাংটাকাল থেকেই তো দেখতেছি জাপানে বাংলা বেঁচে আছে। ল্যাংটাকাল থেকে মানে? আপনি কি ল্যাংটাকালে জাপানে ছিলেন নাকি?
তাহলে এই দেশে আসলেন কিভাবে? আরে ভাই, আমার জন্মটাই তো জাপানে। জাপানে থাকবো না তো কই থাকবো? আর এই দেশে আইসি কেমনে জানেন? আমি তো এই দেশেরই পোলা। এইটা কি পাকিস্তান নাকি যে আমারে অন্য দেশ থেকে এই দেশে আসতে হইব? ও বুঝছি, আপনি বিদেশি জাপানের কথা মনে করছেন। আরে না, আমাকে গ্রাম জাপানের কথা কইলাম। আসলে আমাকে গ্রামের নাম জাপান গ্রাম। চোর আর কিসমতের মধ্যে আরও অনেক কথা চলছে। আসলে কিসমত রাতে পানি খেতে নিচে দেখে ঘরে পানি নেই, আর তাই রান্নাঘর থেকে পানি আনতে যেতেই কারো একটা ছায়া দেখতে পায় রান্নাঘরের দিকে। তাই কিসমতও ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে আস্তে করে রান্নাঘরের আলোটা জ্বালিয়ে দেয়। আর তখনই দেখতে পায় একটা লোক রান্নাঘরে কিছু খোঁজার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ আলো চুলায় ওঠায় সে ভয় পেয়ে পিছনে তাকাতেই কিসমত লম্বা করে সালাম প্রদান করে লোকটার উদ্দেশ্যে। লোকটা তখন ভয়ে ভয়ে সালামের উত্তর দিয়ে দৌড় দিতে নিলে কিসমত দ্রুত তাকে ধরে ভয় নেই বলে আশ্বস্ত করে। তারপর লোকটার সাথে কথা বলতে জানতে পারে লোকটা একটা চোর। সে এখানে চুরি করতে এসেছে, আর এসেই রান্নাঘর থেকে ভালো ভালো খাবারের গন্ধ পেয়েই আগে এসে এখানে ঢুকে খাবারের খুঁজে। তাই মেহমান প্রিয় কিসমত চোরকে মেহমান বানিয়ে আপ্যায়ন করার জন্য নিজের ফ্রিজ খুলে দিয়ে চোরকে নিজের পছন্দ মতো খাবার বেছে নিতে বলে। আর তারপর চোরের কাজ চোর করে, আর সেই সাথে কিসমত চোরকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আর এদিকে চোর আর কিসমতের কথোপকথন শুনে আরিয়ান এবং মাধুজ নিজেদের হাসি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না বলেই আরিয়ান দ্রুত নিজেকে সামনে মাধুর্যর মুখ চেপে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় আবার ছাদে গিয়ে মাধুর্যর মুখ ছেড়ে দিতেই মাধুর্য বড় বড় কয়েকটা শ্বাস ছেড়ে আরিয়ানের দিকে রাগে দৃষ্টিতে তাকাতেই আরিয়ান হেসে ফেলে। আর তার সাথে মাধুর্য এতক্ষণ ধরে পেটের ভিতরে জমিয়ে রাখা হাসির বোমাটা ছেড়ে দিল। দুজনেই হাসতে হাসতে কাহিল হয়ে যাওয়ার অবস্থা। এভাবে হাসতে হাসতে হঠাৎ মাধুর্যর হাসির দিকে ভালো করে খেয়াল করতেই আরিয়ানের মাধুর্যর প্রতি ঘোল লেগে যায়। সে ঘোল লাগানো দৃষ্টিতে মাধুর্য দিকে তাকিয়ে আস্তে আস্তে মাধুর্যর দিকে এগোতে লাগে। আরিয়ান মাধুর্যর অনেকটা কাছে চলে আসতেই মাধুর্যর হাসি বন্ধ হয়ে গেল। সে দ্রুত আরিয়ানের উদ্দেশ্যে বলল, আরিয়ান, হোয়াট আর ইউ ডুইং? প্লিজ এতটা কাছে আসবেন না আমার। কিপ ডিস্টেন্স প্লিজ আরিয়ান। মাধুর্যর কথায় হুঁশ ফিরে আরিয়ানের। সে দ্রুত মাধুর্য থেকে সরে গিয়ে অন্যদিকে ফিরে চলে যেতে দুটো শ্বাস ছেড়ে কিছুটা গম্ভীর গলায় বলে উঠল, আই এম সরি মেরিন, আই থিঙ্ক তোমরা এবার নিজের ঘরে যাওয়া উচিত। প্লিজ গেট আউট ফ্রম হেয়ার অ্যান্ড লিভ মি অ্যালোন ফর এ উইল। আমি এখানে কিছুক্ষণ একা থাকতে চাই। মাধুর্য কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল ছাদ থেকে। মাধুর্য চলে গেছে বুঝতে পেরে আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের চারটার দিকে তাকিয়ে আনমনেই বলে উঠল, গুড নাইট মেরিন অ্যান্ড সরি ফর মাই বিহেভিয়ার। কথাগুলো বলে আরিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের ওই চারটার দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে কিসমতের ব্যবহার আর মেহমানদারিতে খুশি হয়েছে ওর ঘরের কোনো জিনিসপত্র না নিয়ে কিসমতের সাথে কিছুক্ষণ গল্প করে আর প্রয়োজন মতো কিছু খাবার নিয়ে চলে যায়। তবে কিসমত নিজের থেকে চোরকে তার হাতে থাকা একটা দামি বিদেশি ঘড়ি গিফট করে দেয়। রাহার বিয়ের এক সপ্তাহের মধ্যেই আরিয়ান আর মাধুর্যর বিয়ে হয়ে যায়। আর সানা আর তার মা রেগে মেগে রাহার বিয়ের পর দিনই কানাডা চলে যায়। যাই হোক, আরিয়ান আর মাধুর্যর বিয়েটা খুব কম সময়ের মধ্যে হলেও মোটামুটিভাবে খুব চাকচমকভাবে বিয়ের আয়োজন করা হয়েছিল তাদের। মাধুর্যর মা বাবা মাধুর্য আর আরিয়ানের বিয়ের ব্যাপারে ভাবার জন্য সময় নেওয়ার পর রাশিদা, আমান এবং রাহা তাদের অনেক বোঝায় যে আরিয়ান বিদেশি হলেও সে একদম খাঁটি মনের একজন মানুষ। সে একদমই অন্য ছেলেদের মতো নয় যে 10-12টা মেয়ে নিয়ে ঘুরবে, অনৈতিক কোনো কাজ করবে। জন্ম এবং বেড়ে ওঠা ওই সব কিছুই আরিয়ানের বিদেশ হলেও সে নারীদেরকে খুব রেসপেক্ট করে। তাই সে কখনই মাধুর্যকে কোনো কষ্ট দেবে না বা অসম্মান করবে না, বরং সবসময় মাধুর্যকে আগলে রাখবে।
কারণ সে খুবই পারফেক্ট এবং কেয়ারিং একটা ছেলে। আর তাছাড়া মাধুর্যর বাবা মাও যে দুই একদিন রাহার বিয়ের উপলক্ষে রাহাদের বাড়িতে ছিল, সেই সময়টাতে তারা আরিয়ান আর তার ফ্যামিলিকে খুব কাছ থেকে দেখেছে এবং বুঝতে আসলে তারা কেমন মানুষ আর আরিয়ানই বা কেমন প্রকৃতির ছেলে। তার উপর আবার তাদের মেয়ের মধ্যেও আরিয়ানের জন্য কিছুটা দুর্বলতা দেখতে পেয়ে তারা অবশেষে আরিয়ানের সাথে মাধুর্যর বিয়ে দিতে রাজি হয় আর তারপর বেশ জাঁকজমকের সাথে নিজেদের মেয়েকে আরিয়ানের হাতে তুলে দেয়। বিয়ের সময় মাধুর্যর সব আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা বিদেশি জামাইকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল। এক প্রকার যখন আরিয়ানের বরযাত্রী গিয়ে মাধুর্যের বাড়িতে পৌঁছায়। যাই হোক, ভালোই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলো। এবার আরিয়ানদের লন্ডন ফেরার পালা। কাজিনের বিয়ে খেতে এসে নিজের বিয়েও লেগে যাওয়ায় ভার্সিটি থেকে আরও 1 সপ্তাহ ছুটি বাড়িয়ে নিতে হয়েছিল আরিয়ানকে। কিন্তু এখন আর কিছুতেই ছুটি কাটানো যাবে না, তাই সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব লন্ডনে গিয়ে পৌঁছাতে হবে আরিয়ানদের। তাই বৌভাতের পরের দিনই আরিয়ানরা লন্ডন ফেরার ব্যবস্থা করে ফেলেছে। মাধুর্যর বাবা মা বৌভাতের উপলক্ষে এসে আরিয়ানদের বাড়িতেই রয়ে গেছে আরিয়ান আর মাধুর্যকে বিদায় দেবে বলে। পরের দিন আরিয়ানরা সবাই রেডি হয়ে নিচে নেমে এসেছে আর রাহারা সবাই এবং মাধুর্যর বাবা মাও এসে সামনে দাঁড়িয়ে আছে তাদের বিদায় দেওয়ার জন্য। মাধুর্যর বাবা রায়হান খানের উদ্দেশ্যে বলল, ভাই সাহেব, আমার মেয়েটাকে তো আপনাদের হাতে তুলে দিলাম, আর এখন সে চলে যাবে আবার দূর দেশে। আমরা তো চাইলেই আর যখন তখন এখান থেকে মেয়ের কাছে চলে যেতে পারবো না, আর মেয়ের অসুবিধাগুলোও দেখতে পারবো না। তাই দয়া করে আপনারা আমার মেয়েকে একটু দেখে রাখবেন আর ওকে আপনাদের ওই বিলেতি সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় দিবেন। আসলে বুঝতেই তো পারছেন, আমার মেয়েটা একটা বাঙালি মেয়ে, আর সে শিক্ষা সংস্কৃতি সব কিছুই আপনাদের থেকে সম্পূর্ণ আলাদা। তাই একটু দেখবেন আমার মেয়েকে, আর আপনারাই বরং ওকে আপনাদের নিজেদের মতো করে গড়ে নেবেন, যাতে আপনাদের এবং আপনাদের ওই বিদেশি কালচারের সাথে সে সহজেই মানিয়ে গুছিয়ে নিতে পারে নিজেকে। আরে আপনার মেয়ে তো এখন আমাদের মেয়ে, তাই তার প্রতি আমাদের থেকে বেশি দায়িত্ব এখন আমাদের, বুঝলে? একদম চিন্তা করবেন না আপনার মধুর্যা মামুনিকে নিয়ে। আর হ্যাঁ, যখনই সুযোগ পাবেন চলে যাবেন মেয়েকে দেখতে, ওকে? জি অবশ্যই। আর বাবা আরিয়ান, তোমাকে বলছি, আমার মেয়েটাকে একটু দেখো কেমন। এখন তো ওর সব কিছুর দায়িত্বই তোমার, তাই না? তাই একটু দেখে শুনে রাখো ওকে। আরিয়ান মিষ্টি এসে বলল, ডোন্ট ওয়ারি পাপা, আমি অলওয়েজ মেরিনের খেয়াল রাখবো এবং ওকে আগলে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। যাই হোক, শুনে আশ্বস্ত হলাম বাবা। তোমার আর তোমার বাবা মার উপর আমার পূর্ণ আস্থা আছে। এবার মাধুর্যর মাও বলে উঠল, বাবা আরিয়ান, তোমার উপর পূর্ণ বিশ্বাস আর ভরসা করেই তোমার হাতে আমাদের মেয়েটাকে তুলে দিয়েছি আর এতটা দূরে পাঠাচ্ছি। দয়া করে আমাদের এই ভরসা আর বিশ্বাসের মান তুমি রেখো। আর মাধুর্য, তুমিও কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি আর স্বামীর মন জুগিয়ে তাদের সাথে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করো, কেমন? এখন কিন্তু আর তোমার মা তোমার পাশে থাকবে না, তাই নিজের প্রয়োজন অপ্রয়োজন আর সুবিধা অসুবিধাগুলো সব আরিয়ানের সাথেই শেয়ার করো। যে কোনো সমস্যা আরিয়ানের সাথে শেয়ার করে তাকে নিয়ে সমাধান করার চেষ্টা করো। কোনো ক্ষেত্রেই নিজে কোনো পাকামো করতে যেও না, কারণ ওইটা কিন্তু তোমার নিজের দেশ না, বুঝলে? একটা অন্য দেশে যাচ্ছ, সেখানকার পরিবেশের সাথে মানুষদের সাথে মানিয়ে চলার চেষ্টা করো সবসময়। মাধুর্য মাথা নেড়ে তার মাকে আশ্বস্ত করলো যে সে তার মায়ের কথা মতোই চলবে। যাই হোক, সবাই থেকে বিদায় নিয়ে আরিয়ানরা মাধুর্যকে নিয়ে বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে নির্দিষ্ট সময়ে লন্ডনের ফ্লাইটে উঠে উড়াল দিল সুদূর লন্ডনের উদ্দেশ্যে। লন্ডন পৌঁছতে আরিয়ানরা দেখলো আরিয়ানের নানার বাড়ির লোকেরা, বন্ধুরা এবং আরও পরিচিত অনেকেই আরিয়ান আর তার বউকে স্বাগতম জানানোর জন্য এয়ারপোর্টে এসে হাজির হয়েছে।
আরিয়ানের কাছে যেতেই সবাই আরিয়ান আর মাধুর্যকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালো। তারপর সবাই আরিয়ানদের থেকে বিদায় নিয়ে যার যার কাজে চলে যায় আর আরিয়ানরা চলে যায় তাদের বাড়িতে। বাড়িতে পৌঁছে আরিয়ান গাড়ি থেকে নেমে মাধুর্যকে হাত ধরে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে একবার চারদিকে চোখ বুলাতেই মাধুর্য চোখ আটকে যায়। এত সুন্দর সাজানো গোছানো বাড়ি থেকেই মাধুর্যর মন ভরে গেছে। বাড়িটা যেন আস্ত একটা রাজপ্রাসাদ, আর সেই প্রাসাদের সামনেই বড় করে লেখা প্রিন্স প্লাস, যা দেখে মাধুর্যর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তার ঠোঁটের কোণে হাসি দেখে আরিয়ানও মুছিয়ে এসে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? হাসছো কেন তুমি? মাধুর্য আরিয়ানের দিকে তাকিয়ে মিষ্টি এসে বলল, আপনাদের বাড়িটা ভীষণ সুন্দর। আরিয়ানও মিষ্টি এসে বলল, থ্যাঙ্কস, বাট এটা এখন শুধু আমাদের বাড়ি নয়, বরং এটা তোমারও বাড়ি, বুঝলে ডিয়ার? মাধুর্য লাজুক হাসলো। এর মধ্যে আরিয়ানের বাবা মাও অন্য গাড়িতে করে বাড়ি এসে পৌঁছালো। তারা গাড়ি থেকে নেমেই আরিয়ানদের কাছে এলো। তারপর রায়হান বলল, কি ব্যাপার, তোমরা এইখানে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে যাওনি কেন এখনো? মোনালিসাও বলল, তাই তো প্রিন্স, তুমি এখনো মেরিনকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। যাচ্ছি মম। মেরিন, চলো আমরা ভেতরে যাই, আর আশা করি বাড়ির ভিতরটাও তোমার ভালো লাগবে। মাধুর্য মুছিয়ে এসে মাথা নাড়ালো। আরিয়ান মাধুর্যর হাত ধরে প্লাসের ভিতরে ঢুকলো। পিছনে পিছনে আরিয়ানের মা বাবাও ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকে মাধুর্যর চোখ আরো বেশি ধাঁধিয়ে গেল। বাড়ির ভেতরটা অনেক সুন্দর, বিশাল, যেটা বাইরে থেকে বোঝা যায় না। আর এর সৌন্দর্য তা বলে শেষ করা যাবে না। বাড়ির প্রতিটা জিনিসই যেন কেউ খুব সূক্ষ্ম হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে এমন মনে হয়। মাধুর্য রাতে ফ্রেশ হয়ে ঘুমাতে এসে দেখে আরিয়ান ঘরে নেই, আর বিছানার উপরে কয়েকটা শপিং ব্যাগ আর তার উপরে একটা চিরকুট পড়ে আছে। মাধুর্য ভ্রু কষিয়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে চিরকুটটা খুলে পড়তে লাগলো। চিরকুটে লেখা আছে, ডিয়ার ওয়াইফ, অল দ্য ক্লোথস ইন দ্য শপিং ব্যাগ আর ইয়োর্স। These are all night clothes. Get ready for tonight by wearing any one of your choice from here. Go and get ready in 5 minutes. Otherwise, if you takes more than 5 minutes, then I will come and dress you. Will I come? Okay, I am coming to your darling. Lots and lots of kiss for you. শপিং ব্যাগের সমস্ত পোশাক তোমার। এই সবগুলো রাতের পোশাক। এখান থেকে তোমার পছন্দ যে কোনো একটা পরে আজ রাতের জন্য প্রস্তুত হও। যাও এবং 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। অন্যথায় 5 মিনিটের বেশি সময় লাগালে আমি এসে তোমার পোশাক পরিয়ে দেব। আমি কি আসবো? ঠিক আছে, আমিই আসছি তোমার সাথে। প্রিয়তমা, অনেকগুলো চুমো তোমার জন্য। মাধুর্য চিরকুটটা পরে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, কারণ আজ মাধুর্য আর আরিয়ানের মধ্যরাত। প্রথম ভয় আর অস্বস্তি বোধ করছে এখন মাধুর্য, কিন্তু ওইদিকে আরিয়ান যে কোনো সময় চলে আসবে, তাই তাকে আরিয়ান আসার আগেই তৈরি হতে হবে। নইলে আবার যদি আরিয়ান দুষ্টুমি সত্যি এসে ওর পোশাক চেঞ্জ করতে চায়। মাধুর্য ভেবেই পাচ্ছে না আরিয়ানটা বিয়ের পরপর এতটা দুষ্ট হয়ে উঠলো কিভাবে। সুযোগ পেলেই মাধুর্যকে কোনো না কোনোভাবে হ্যারাস করে ওই দুষ্টটা। আর এখন আবার 5 মিনিটের মধ্যেই ওর দেয়া পোশাক পরে তৈরি না হলে সত্যিই না জানিয়ে সে নিজ হাতে পোশাক পরাতে উঠে পড়ে লাগে কে জানে। তাই দ্রুত মাধুর্য গিয়ে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে আরাম করে এসে বিছানায় বসে সবগুলো শপিং ব্যাগের পোশাকগুলো বিছানায় ঢেলে দিল। তারপর একটা পোশাক হাতে নিয়ে খুলে দেখতেই মাধুর্য চোখ বড় বড় হয়ে গেল। সেই সাথে নিজের অজান্তে মুখের উপর একটা হাত চলে গেল। মাধুর্য মুখ থেকে হাতটা সরিয়ে 2 হাতে পোশাকটা উল্টা পাল্টা করে দেখতে লাগলো। এটা কি পোশাক নাকি অন্য কিছু? এক এক করে সে সবগুলো পোশাকে উল্টাপাল্টা করে দেখতে লাগলো। কোনোটাই পুরো পিঠ খালি, তো কোনোটাই এক সাইড দিয়ে কোমরের নিচ থেকে পুরো পায়ের অংশ খালি, আর কয়েকটা তো এমন যে এগুলো দেখে মাধুর্য নিজেই নিজের চোখ ঢেকে ফেললো। সে এইসব পোশাক পরবে কিভাবে, আর এগুলো পরে আরিয়ানের সামনেই বা যাবে কিভাবে? লজ্জায় তো তার এখনই মাথা নিচু হয়ে যাচ্ছে।
গাল গরম হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে দিয়ে আরিয়ানের প্রতি প্রচণ্ড রাগও লাগছে তার। আরিয়ানটা কি করে পারলো এমন সব বেশরম মার্কা পোশাক আনতে? মাধুর্য রেগে মেগে পোশাকগুলো সব এভাবেই বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে রেগে দরজা নখ খুলে দিয়ে এসে মুখ ফুলিয়ে আবার বিছানায় এসে বসে পড়ল। আজ হবে আরিয়ানের সাথে একজোট। 5 মিনিট পরে আরিয়ান একগুচ্ছ ফুল হাতে ঘরে আসে আর এসে দেখে মাধুর্য এখনো আগের পোশাকেই বিছানায় বসে আছে আর তার পাশে বিছানার উপর সেই পোশাকগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর সবচেয়ে বড় কথা, মাধুর্য আরিয়ানকে দেখেই অন্যদিকে মুখ ফুলিয়ে বসে আছে। আরিয়ান অবাক হয়ে মাধুর্যর কাছে গিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড মাই ডিয়ার ওয়াইফ? তুমি এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? আর এখন রেডি হওনি কেন? পোশাকগুলো কি তোমার পছন্দ হয়নি? মাধুর্য এবার কাঁদো কাঁদো গলায় অভিযোগের শুরু বলল, আপনি খুব খারাপ একটা লোক। এগুলো কি ধরনের পোশাক এনেছেন আপনি আমার জন্য? আমাকে কখনো এইসব পোশাকে দেখেছেন আপনি? আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি দেখছি অন্য সব লুচু ছেলেদের মতো। এইসব পোশাক কিনতে কি আপনার একটু লজ্জা লাগলো না? আরিয়ান মাধুর্যর কথায় কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, লজ্জা কেন করবে? আর এগুলো তো স্লিপিং ক্লোথস, সবাই তো ঘুমানোর সময় এইগুলো পরে ঘুমায়, তাহলে এগুলো কিনতে গেলে লজ্জা কেন করবে? আর তুমি যেন একটা কি বললে, লুচু কি যেন? মাধুর্য দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ এটাই লুচ্চা বলছি আপনাকে। আরিয়ান জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আচ্ছা, বাট এই লুচ্চা মানেটা কি? মাধুর্য আনমনেই বলে বসলো, লুচ্চা মানে বাজে অসৎ চরিত্র, বুঝলেন? কথাগুলো বলেই মাধুর্য জিহ্বায় কামড় দিয়ে ফেললো। অনুশোচনের দৃষ্টিতে সে আরিয়ানের দিকে তাকালো। আসলে সে এগুলো মেন করে তখন এই কথাটা বলেনি আরিয়ানকে, কিন্তু এখন ওর অর্থগুলো আরিয়ানকে বলতে গিয়ে সে খেয়াল করলো যে সে কি বলেছে। ওদিকে আরিয়ান কিছুটা অভিমানী চোখে স্থিরভাবে কিছুক্ষণ মাধুর্যের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে মাধুর্যর পাশ থেকে উঠে গেল। আসলে এই শব্দগুলো আরিয়ান একদমই নিতে পারেনি। সে তো জাস্ট তার বউয়ের জন্যই এই পোশাকগুলো কিনেছিল। যদিও সে জানে মাধুর্য একজন বাঙালি মেয়ে আর সে সব পোশাক হয়তো অভ্যস্ত নয়, যদিও এই দেশে এসব পোশাক অন্যরা পোশাকের মতোই স্বাভাবিকভাবেই পরে, মানুষ এমনকি দিনের বেলাতেও পরে, কিন্তু তবু আরিয়ান মাধুর্যর কথা ভেবে শুধুমাত্র রাতে পরার জন্য বলেছে এই পোশাকগুলো। আর তাছাড়া নিজের স্বামীর সামনে তো এইসব পরাই যায়, কিন্তু এই সামান্য ব্যাপারটার জন্য মাধুর্য আরিয়ানের চরিত্র নিয়ে কথা বলবে তা সে ভাবতেও পারেনি। কত আশা করে এসেছিল সে ঘরে। আজ তার আর মাধুর্যের ফার্স্ট নাইট, আর এই রাতেই সে তার প্রিয়তমাকে তার সম্পূর্ণ উজাড় করে দিয়ে তাকে সম্পূর্ণভাবে নিজের করে নেবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? সামান্য কয়েকটা পোশাকের জন্য যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আর মাধুর্যও তাকে এভাবে ভুল বুঝবে জানলে আরিয়ান কখনোই এসব পোশাক আনতো না। আরিয়ান হাতের ফুলগুলো বিছানায় ফেলে দিয়ে মাধুর্যের দিকে না তাকিয়ে কিছুটা ধরা গলায় বলল, আই এম সরি মেরিন, আমি বুঝতে পারিনি এই পোশাকগুলো এতটাই খারাপ যে আমি সেগুলো আমার ওয়াইফের জন্য কিনতে পারবো না, আর এর জন্য আমাকে ক্যারেক্টারলেস টাইটেল পেতে হবে। বাই দ্য ওয়ে, আই অ্যাম রিয়েলি সরি ফর দিস। এবারে তুমি ঘুমিয়ে পড়ো, আমি পাশের রুমে যাচ্ছি। গুড নাইট। বলে আরিয়ান চলে যেতে নিলে দ্রুত মাধুর্য বসা থেকে উঠে আরিয়ানের হাত টেনে ধরে। আরিয়ান এক পলক মাধুর্যের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিয়ে জোরপূর্বক মুখে কিছুটা হাসি ফুটিয়ে তুলে বলল, হোয়াট? আর কিছু বলবে? ওহ বুঝতেছি, দাঁড়াও আমি পোশাকগুলো সরিয়ে নিচ্ছি। বলে আরিয়ান মাধুর্যর হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে উল্টো দিকে ফিরে বিছানার কাছে গিয়ে পোশাকগুলো সব তুলে নিয়ে মাধুর্যের উদ্দেশ্যে বলল, এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমি এগুলো নিয়ে যাচ্ছি। আমি সরি আরিয়ান, আমি আপনাকে এসব কথা অত কিছু ভেবে বলিনি, জাস্ট রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছে। আমি আর ভুলে কখনো এমন কথা আপনাকে বলবো না। প্লিজ আপনি আমার উপর রাগ করে থাকবেন না, ক্ষমা করে দিন আমাকে প্লিজ আরিয়ান। আরিয়ান মুচকি এসে বলল, আমি তোমার উপর কোন রাগ করিনি, এছাড়া দোষটা তো আমারই। তাই তোমার যা ঠিক মনে হয়েছে তুমি সেটাই বলেছো, তার জন্য তুমি কেন সরি বলছো? সরি তো আমার তোমাকে বলা উচিত। আমি আবারও বলছি, আই এম সরি। প্লিজ তুমি খেদো না, আমি আর কখনোই এমন কিছু করবো না, প্রমিস।
বলেই আরিয়ান মাধুর্যকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল রুম থেকে বের হয়ে। আর মাধুর্য অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল। রাতে আর কারোরই ঘুম হলো না। দুজনেই দুই ঘরে, আর তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আস্ত একটা দেয়াল। আরিয়ান পাশের ঘরে গিয়ে সেই পোশাকগুলো বেজেতে ছুঁড়ে ফেলে দিয়ে সোফার উপর দুই হাতে মাথা চেপে বসেছিল, আর সারা রাত সেই সোফাতেই ছিল। এদিকে মাধুর্য আরিয়ানের ফেলে আসা ফুলের গুচ্ছ বুকে জড়িয়ে রেখে কেঁদে কেঁদেই রাত পার করে দিল। সকালে দুজনেরই চোখে ঘুম লেগে গেছিল, যার কারণে মাধুর্য আরিয়ান দুজনেই অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। আর ওইদিকে রায়হান এবং মোনালিসা ওরা দুইজন একসাথে বসে আছে ভেবে, আর তাই ব্রেকফাস্ট ওদের না ডেকে ওরা খাবারগুলো আলাদা করে তুলে রাখে। মাধুর্য আর আরিয়ান দুজনেই একসাথে ঘুম থেকে ওঠে। অনেক লেট হয়ে গেছে দেখে দুজনেই দ্রুত যার যার রুমের ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বের হয়ে পোশাক পরে দুজনেই ঘর থেকে বের হতে গিয়ে একে অপরের মুখোমুখি হয়ে যায়। আরিয়ান মাধুর্যকে দেখে কৃত্রিম হেসে গুড মর্নিং বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মাধুর্য দ্রুত বলে ওঠে, আপনি কি কোথাও বের হচ্ছেন? ওয়াই? না মানে দেখে মনে হচ্ছে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তাই জিজ্ঞেস করছি। ওহ, বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট? নো, আপনি? না, করিনি। বাট তুমি এখনো কেন করনি? না মানে আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আমারও সেম রিজন। বাই দ্য ওয়ে, তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি একটু বাহিরে বের হচ্ছি। মাধুর্য দ্রুত জিজ্ঞেস করলো, কি আপনি না খেয়ে বেরিয়ে যাচ্ছেন? ডোন্ট ওয়ারি, আমি বাহিরে থেকে খেয়ে নেব। অ্যাকচুয়ালি আমার একটা জরুরি কাজ আছে। আমি আরও আগে বের হতাম, বাট ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই এখনই যেতে হবে। আমাকে এখনই যেতে হবে। সো আই হ্যাভ টু গো নাও। ইউ গো অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট। বাই বাই বাই, সি ইউ। বলে আরিয়ান দ্রুত পায়ে চলে গেল মাধুর্যর সামনে দিয়ে। মাধুর্য বুঝতে পারছে না সে কি করবে। আরিয়ান যেভাবে তাকে অ্যাভয়েড করে চলছে তাতে সে কোনো চান্সই পাচ্ছে না আরিয়ানের মান ভাঙানোর। এখন মাধুর্য নিজেকে শর্মাতে মন চাচ্ছে। মুখ ফসকে এরকম আজে বাজে কথা কেন বলে বসলো তার জন্য? নিজের উপর নিজের জেদ ধরে না, এবার না খেয়ে আবার ঘরে ঢুকে গেল মাধুর্য। ওইদিকে আরিয়ান বেরিয়ে যাওয়ার সময় তার মাকে বলে গেছে যেন মাধুর্যকে ব্রেকফাস্ট করিয়ে দেয়, কারণ তার কাছে মনে হয়েছিল আরিয়ান খায়নি বলেই আর মাধুর্য একা একা ব্রেকফাস্ট করতে আসতে অস্বস্তি বোধ করতে পারে, তাই হয়তো ব্রেকফাস্ট না করেই ঘরে গিয়ে বসে থাকবে সে। তাই বুদ্ধি করে আরিয়ান যাওয়ার সময় তার মাকে বারবার করে বলে দিয়েছে যেন মাধুর্যকে ডেকে এনে ব্রেকফাস্ট করিয়ে দেয়। তাই মোনালিসা ও আরিয়ান যেতেই আরিয়ানের ঘরের সামনে এসে দরজা নক করে। মাধুর্য বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখে মোনালিসা মিষ্টি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মাধুর্যও মিষ্টি হাসলো। মোনালিসা বলল, চলো ব্রেকফাস্ট করবে? মাধুর্য আমতা আমতা করে বলল, না মানে বলছি যে মম, আমার না একদমই ক্ষুধা নেই, আমি এখন খাবো না। তাছাড়া এখন ব্রেকফাস্টের সময় চলে গেছে, তাই একেবারে না হয় দুপুরে আপনাদের সাথে মানে সবার সাথে মিলে লাঞ্চ করব, কেমন? ও নো বেবি, তা হচ্ছে না। তোমার হাজবেন্ড আমাকে যাবার সময় বারবার করে বলে গেছে যেন তোমাকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিই, আর তুমি তো এখনো আমার ছনকে ছিনতে পারোনি। আই থিঙ্ক সে যদি এসে জানতে পারে তুমি সকালের খাবার খাওনি, দেন পুরো প্লেস মাথায় তুলে ফেলবে। তাই ব্রেকফাস্টটা করে নাও লক্ষ্মীটি। মাধুর্য বাধ্য হয়ে গেল ব্রেকফাস্ট করতে, আর মনে মনে আরিয়ানকে ইচ্ছে মতো বকতে লাগলো। মাধুর্য মনে মনে বলছে, লোক একটা, এদিকে আমার সাথে রাগ দেখে মুখ ফুলিয়ে আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে, আর অন্যদিকে আবার আমার খাওয়া দাওয়া নিয়ে কত কনসিডার। আসো তুমি বাড়িতে, দেখবো আমি কতক্ষণ তুমি মুখ ফুলিয়ে আমার থেকে দূরে থাকতে পারো। বেটা ইংরেজ কোথাকার। এরকম আরো অনেক হাবিজাবি কথা ভাবতে ভাবতে খাওয়া শেষ করলো মাধুর্য। আর এর মধ্যে মোনালিসার সাথেও টুকটাক গল্প তো আছেই। খাওয়া শেষ করে মাধুর্য উঠতে নিলেই মোনালিসা বলল, লিজেন মেরিন, তোমারও তোমাদের বিয়ের উপলক্ষে
আমরা একটা পার্টি রেখেছি বাড়িতে। সো তুমি আর প্রিন্স গিয়ে বিকেলে নিজেদের পছন্দ মতো শপিং করে নিও, ওকে? মাধুর্য কথাটা শুনে মনে মনে খুশি হলো, কারণ এই সুযোগে আরিয়ানের সাথে কালকের ব্যাপারটা নিয়ে কথা বলে সব মিটমাট করা যাবে। তাই মাধুর্য মিষ্টি এসে মোনালিসাকে বলল, ঠিক আছে বোন, কিন্তু আপনার ছেলে কি যাবে আমার সাথে? ও মা, কেন যাবে না? তাছাড়া তুমি ওর ওয়াইফ, তোমার সাথে না গেলে কার সাথে যাবে সে? না মানে আমি বলছিলাম যে উনি কি সময় পাবেন আমার সাথে যাবার? আসলে কিছুক্ষণ আগে তো ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন, তো তাই বললাম। ও নো নো, তুমি সেই নিয়ে চিন্তা করো না। আরিয়ান ঠিক সময় মতো চলে আসবে। অ্যাকচুয়ালি অনেক দিন ছুটি খাইয়েছে তো, সেই জন্য আজ ইউনিভার্সিটিতে যেতে হয়েছে। তুমি সেই নিয়ে চিন্তা করো না।